40তম বিসিএস এর মানসিক দক্ষতার লিখিত ক্লাসে বিদ্যাবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে হচ্ছে লেকচার 5 নিয়ে একটু কাজ করব এবং খুব মজার কিছু সেগমেন্ট আছে আমাদের এখানে, যার প্রথমটাই হচ্ছে স্পেস রিলেশন। অলরেডি আশা করি সবার কাছে হচ্ছে লেকচার শিটটা চলে গেছে। আমরা এখানে বেশ কিছু সিম্বল বেসমেন্টের কাজ করব, ছবি আছে, ফিগার আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, যেখানে আমরা মাঝে মধ্যে বেশ কিছু কনফিউশনের মধ্যে পড়ে যাই, একটু মানে কনফিউজড হয়ে যাই আমরা যে কোনটা আমরা অ্যান্সার ধরবো বা কিভাবে অ্যান্সারটা ধরবো, সেটা নিয়েই অনেকে আমরা দেখি যে একটু বিপদের মধ্যে পড়ে যাই। তো সেই জায়গাগুলো আমরা কিভাবে রিকভারি করতে পারি বা আপনাদের চিন্তাগুলোই বা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে ওভারঅল হচ্ছে আজকে আমরা কাজ করা শুরু করব। আমরা একটু লেকচারে চলে আসি। সেটা হইল লেকচারের প্রথম অংশটুকু, সেটা হচ্ছে স্পেস রিলেশন। আমরা একটু লেকচার শিটটা সবাই একটু ওপেন করে ফেলি, ঠিক আছে? লেকচার শিট সবাই একটু ওপেন করে ফেলি আমরা। তাহলে এখানকার প্রথম অংশটুকু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কোনটা, স্পেস। তাহলে আমরা লেকচার 5-এ চলে আসছি। এটা হচ্ছে আমাদের মানসিক দক্ষতার হচ্ছে লাস্ট ক্লাস আজকে। মোটামুটি গত 4টা ক্লাস পর্যন্ত আমরা যা করতে পারছি সেখান থেকে একটা আইডিয়া নিলাম আমরা যে কি ধরনের কোশ্চেন আসতে পারে বা সেখানে আমরা সলিউশনের প্যাটার্নটাই বা কেমন রাখতে পারি, তাই না? তাহলে চলেন আমরা একটু প্রথম ক্লাসের দিকে একটু চলে আসি। আজকে আমাদের লেকচারের প্রথম অংশটুকু নিয়ে 40তম বিসিএস এর লিখিততে একটা কোশ্চেন আসছে। 1 নম্বর কোশ্চেনটা লিখিততে আসছে যে প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ হবে। সিম্বলটা কেমন ছিল সেটা আগে দেখে নিই। এইরকম একটা সিম্বল ছিল, তারপরেরটা ছিল হচ্ছে এইরকম অ্যারো করা, তারপরটা ছিল হচ্ছে এইরকম পুরাটা ব্লক করা, তারপরেরটা ছিল হচ্ছে এইরকম করা। এখন কোশ্চেন হচ্ছে এটার পরেরটা কত আসবে, যেটার অ্যান্সার অপশনে দেখেন আমাদের প্রথম অ্যান্সারটা দেওয়া ছিল এই রকম, তারপরে দ্বিতীয়টা দেওয়া ছিল হচ্ছে এই রকম, 3 নম্বরটা দেওয়া ছিল ডাবল অ্যারো, আর 4 নম্বরটা দেওয়া ছিল হচ্ছে অ্যারো প্লাস সার্কেল। এটা ক নাম্বার ছিল, এটা খ নাম্বার, এটা গ নাম্বার, আর এটা হচ্ছে ঘ নাম্বার। এই হচ্ছে 4টা অপশন বেসমেন্টের কাজ। এখন আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যে এই ছবিগুলোর মধ্যে কোনো রিলেশন আমরা খুঁজে পাচ্ছি কিনা, কোনো রিলেশন কি এখানে দেখানো আছে কিনা, এই অবস্থায় হচ্ছে আমরা একটু চেক করব এই জায়গাটায়, ঠিক আছে? ওকে, তাহলে চলেন দেখি এই 4টার মধ্যে কোনটা হবে। একটা জিনিস এখান থেকে মনে হয় আমরা প্রাইমারি স্টেপে লক্ষ্য করতেই পারি, সেটা হলো দেখেন একটা পরপর যে সিম্বলগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারের অংশ, মানে ব্ল্যাক কালারে বোল্ড করা। তাহলে ডেফিনেটলি এর পরেরটাও কি আসবে, এরকম ব্ল্যাক কালারের বোল্ড করা কোনো সিম্বল আসবে। তাহলে অ্যান্সার অপশনের দিকে তাকায় দেখেন ব্ল্যাক কালারের বোল্ড অংশ একটাই আছে, দ্যাটস ওয়াই তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা। এখন আরও যদি আপনি মানে আরেকটু যদি ভালো করে চিন্তা করতে যাইতেন, তাহলে দেখেন এই অংশটা ছিল হচ্ছে আমাদের উপরে, তারপরে এটা চলে আসলো পুরাটা হচ্ছে নিচে এরকম, তারপর এটা দিয়ে রাখছে হচ্ছে এই পাশেটা। এখন সেখানে পজিশনের এই অংশটুকু যদি নাও বোঝেন, আপনি যদি এতটুকু বুঝতে পারেন যে প্রথমটা ব্লক, তারপরে এটা হচ্ছে ব্লক ছাড়া, তারপরে আবার ব্লক, এখানে কোনো ব্লক নাই, তাহলে তারপরে এটা ডেফিনেটলি কি চলে আসবে, আবার হচ্ছে আমাদের ব্লক চলে আসবে। তাহলে এই যে অবস্থানটা, যে কোনটার প্রেক্ষিতে আমাদের কেমন চলে আসতেছে, এই অবস্থানগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য এটার কাজটা খুব সহজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা একটু বুঝে নিই যে এখান থেকে আমাদের কি চলে আসলো। তাহলে আমাদের অ্যান্সার অপশন যে 4টা ছিল, দেখেন বাকি 3টাতে হচ্ছে ফ্রি করা ছিল, এখানে কোনো ব্ল্যাক কালারের এরকম বোল্ড করা ছিল না, দ্যাটস ওয়াই তাহলে এই 3টা হয় নাই, আমাদের অ্যান্সার তাহলে চলে আসলো প্রথমটা। দেখেন কত সহজ কোশ্চেন, এগুলোও নাকি আমাদের লিখিত পরীক্ষায় আসতেই পারে এবং অলরেডি আসছে। আমরা যদি এখানে ওই 40তম লিখিত এই কথাটা যদি না বলে শুধু যদি এই কোশ্চেনটা সলভ করাই দিতাম, অনেকের কাছে কিন্তু এরকম মনে হতো যে ভাই আপনি সব এগুলো কি সলভ করাচ্ছেন, এগুলো কি পরীক্ষায় আসবে, এত সহজ জিনিস। কিন্তু দেখেন এটা শুধু আসবে না, অলরেডি চলে আসছে এটা, ঠিক আছে, পরীক্ষায়। তার মানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যারা আমরা 41তম বিসিএস এর রিটেন পরীক্ষাটা দিচ্ছি, যারা আমরা প্রিপারেশন নিচ্ছি 41তম রিটেনের জন্য, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করব যে এই যে কোশ্চেনগুলো আমরা সলভ করতেছি 40-এর জন্য, সেটা শুধুমাত্র 40-এর জন্য না, এটা কিন্তু 41তমর জন্যও আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে এইবারে পরেরটাতে চলে আসি। চলেন 2 নম্বর একটা কোশ্চেন, এটাও একটা মজার কোশ্চেন, খাম বেসমেন্টের একটা কোশ্চেন।
2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি ধরনের আমাদের সিম্বলগুলো দেওয়া আছে। প্রথম সিম্বলটা দেখেন দেওয়া ছিল হচ্ছে এরকম খাম, কয়টা সিম্বল দেওয়া ছিল? 4টা সিম্বল দেওয়া ছিল। 2 নম্বরটা এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা। ওদের কথা হচ্ছে কোন চিত্রটি যথার্থ আসবে, যেটার মধ্যে আমরা একটু দেখে নিই সিম্বলগুলো আরেকটু কাজ করা হয়েছে এরকম করে, এটা আর তারপর একটা হচ্ছে নিচেরটা। এই হচ্ছে আমাদের 4টা সিম্বল 2 নম্বর কোশ্চেনের জন্য, যেটার অ্যান্সার অপশনগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে যে অ্যান্সার অপশনগুলো কেমন দেওয়া আছে। প্রথম অ্যান্সার অপশনটা হচ্ছে এইরকম, 2 নম্বর অ্যান্সার অপশনটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এইরকম প্যাটার্ন, 3 নম্বর যেটা অ্যান্সার অপশন দেওয়া ছিল সেটা হইল এইরকম, আর 4 নম্বর যে অ্যান্সার অপশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে এইরকম অবস্থায়। এই হচ্ছে আমাদের 4টা অ্যান্সার অপশন। এটা ছিল ক নম্বরে, এটা ছিল হচ্ছে খ নম্বরে, এটা হচ্ছে গ নম্বরে, আর এটা ছিল হচ্ছে ঘ নম্বরে। এই 4টা অ্যান্সার অপশন যেটা এখানে দেওয়া আছে, এটা নিয়ে হচ্ছে মূলত আমরা একটু কাজ করা শুরু করব এখানে, ঠিক আছে? তাহলে এখন প্রথম যে কাজটা একটু করব আমরা একটু দেখে নিই যে আমাদের এই খাম বেসমেন্টের, দেখেন প্রথম কথা হচ্ছে এখানে ছবিতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি মূল ফিগারটাতে যেটা আছে সেখানে কিন্তু সবগুলো খাম বন্ধ করা, মুখগুলো বন্ধ, মুখটা বন্ধ করে দিল, উপর থেকে মুখ বন্ধ করে দেওয়া, নিচ থেকে মুখটা বন্ধ করে দেওয়া। কিন্তু মজার ব্যাপার যখন আমরা অ্যান্সার অপশন খুঁজতেছি তখন দেখেন প্রত্যেকটাতেই কিন্তু খামগুলো হচ্ছে আমাদের বন্ধ করে দেওয়া। তার মানে ব্যাপারটা কেমন ছিল একটু খেয়াল করে দেখেন। আমরা প্রথম ফিগারটা একটু চিন্তা করি, আমরা ফিগারটা এখান থেকে একটু চিন্তা করার চেষ্টা করতেছি। আপনারা একটু খেয়াল করেন যে প্রথমে আমরা কি করছি, বাম পাশেরটা বন্ধ করে দিছে, এই যে বাম পাশের খামটা বন্ধ করে দিলাম এটার মতন করে। তারপরে দ্বিতীয় ছবিতে কি করছি, ডান পাশের ফিগারটা আমরা এখান থেকে বন্ধ করে দিছে খামটা, এই যে বাম পাশেরটা বন্ধ করে দেওয়া হলো। তারপরে কি করছেন, আপনি উপর থেকে খামটা বন্ধ করে দিছেন, এই যে উপর থেকে বন্ধ। আর তারপরে হচ্ছে আপনি কি করছেন, একদম লাস্টের কাজটা যেটা করছেন সেটা হচ্ছে নিচ থেকে খাম বন্ধ, এই যে খামটা হচ্ছে বন্ধ হয়ে গেল এই অবস্থায়, ঠিক আছে? একদম বন্ধ অবস্থায়, কিন্তু এটা হচ্ছে কোন ফিগারটা, লাস্ট ফিগারটা। এখন দেখেন এখানে সব খোলা, তাহলে আপনি বলেন তো লাস্ট যেটা বন্ধ করছেন যখন খুলতে যাবেন কোনটা আগে খুলবেন? লাস্ট যেটা ছিল সেটাই তো খুলবেন। তাহলে ডেফিনেটলি এই লাস্টেরটা যদি খুলে দিই তাহলে এটার সিম্বলটা দেখেন তো এরকম চলে আসে না? তাহলে এইরকম সিম্বল কোথায় আছে? নিচের দিকে এই মাথাটা, এই সিম্বলটা আছে হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? এই কারণে আমরা অ্যান্সার বলতে পারি ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারটা। এই যে এখন একটা অবস্থানটা এখানে আমরা দেখলাম যে একটা ছবির পার্সপেক্টে আরেকটা ছবি কোনটা হবে এখানে পারফেক্টলি সেটা আমরা বুঝবো কিভাবে? এটা বলার জন্য আমাদের ডেফিনেটলি কি করা উচিত, আমাদের অবশ্যই দেখা উচিত এই জায়গাটা যে ছবির সঙ্গে ছবির, এই ছবিগুলোর সঙ্গে এই ছবিটার সম্পর্কটা কোথায় আছে। দেখেন এগুলো কিন্তু সব ছিল বন্ধ করা, এটা হচ্ছে বন্ধ করা ছবি, আর এগুলো হচ্ছে খোলা। তার মানে একটা খাম খোলা আর বন্ধ করার সঙ্গে সম্পর্কটা কি হইতে পারে সেটা হচ্ছে ফ্যাক্টর। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ফাইনালি, যে আমি লাস্ট যেটা বন্ধ করছি, লাস্ট বন্ধ করছে হচ্ছে নিচেরটা, তাহলে আমি যদি খুলি তাহলে ডেফিনেটলি খুলবো হচ্ছে কোনটা, লাস্ট যেটা বন্ধ করছি সেটাই তো খোলা যাবে, আপনি তো অন্যটা আগে খুলতে পারবেন না। লাস্ট যেটা বন্ধ করছেন খুলতে গেলে সেটাই আগে খুলতেছেন, তাহলে এটাই যদি আমরা খুলে ফেলি তাহলে সেটার সিম্বলটা আসতেছে এই ধরনের। দেখেন নিচে হচ্ছে অ্যারোর মতন করে আমাদের সিম্বল, তাহলে আমাদের সিম্বলটা হচ্ছে এই ধাঁচের দাঁড়াচ্ছিল, যে এই ধাঁচটা ছিল হচ্ছে আমাদের গ নাম্বারটাতে। এই কারণে আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারটা, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এবারে চলে আসেন 3 নম্বর কোশ্চেনটা। এটাও 40তম BCS এর লিখিত কোশ্চেন। দেখেন কত মজার মজার কিছু কোশ্চেন এখানে চলে আসছে। এখন ক্লাসে বুঝাই দেওয়ার পরে অনেকের কাছে মনে হয় খুব সহজ, কিন্তু পরীক্ষার হলে গেলে হয় কি যে কনফিউশনের মধ্যে অনেকে আমরা পড়ে যাই যে ভাই এটা কি করব, ওটা কিভাবে আসলো, এটা কেন কাজ করলো না। তো এই যে প্রেশার একটা, যে পরীক্ষার হলে গেলে আমাকে কিভাবে কাজ করতে হবে, যে এই প্রেশারটা নেওয়াটা হচ্ছে মোটামুটি আমাদের একটু শিখতে হবে, যে আমরা যদি একটু প্রেশারটা নিতে পারি তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন দেখেন এই যে 3 নম্বর কোশ্চেন যেটা ছিল সেখানে এইরকম একটা ব্লক দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই ব্লকটাকে তারা টোটাল 4টা ভাগে ভাগ করে দিছে,
ভাগ করে দেওয়ার পরে তারা এই ব্লকটার ভাগটার অংশগুলোকে এইভাবে উপর থেকে নিচে আমাদের রেখা টানছে, এই পাশেরটা রেখা টানছে হচ্ছে এই দিকে ব্লক করে, এই দিকে ব্লক করে আমাদের রেখাগুলো টানা আছে, এই পাশেরটা টানা আছে হচ্ছে অপোজিট দিকে এইভাবে। এখন বের করতে বলছে এই যে ফাঁকা জায়গাটা, এই যে হোয়াট চিহ্নটা, এখানে তাহলে কোনটা বসবে। তাহলে এখন দেখেন যে কোন ব্লকটা কমপ্লিট করা আছে। আমাদের অ্যান্সার অপশন ছিল হচ্ছে কয়টা? অ্যান্সার অপশন ছিল হচ্ছে 4টাতে, যার প্রথমটাতে দেওয়া ছিল এরকম করে, 2 নাম্বারটাতে দেওয়া ছিল, খ নাম্বারটাতে হরাইজেন্টালি ভার্টিক্যালি সব দাগ দেওয়া ছিল, এটা ছিল কতে, এটা ছিল খতে, গতে ছিল হচ্ছে একেবারে অবস্থা খারাপ, কেমন সব চেহারা দেখেন গ নাম্বারটাতে, এই দিকেও দাগ দেওয়া, আবার এই দিকেও হচ্ছে আপনার দাগ দিয়ে দেওয়া, ঠিক আছে, এরকম করা। আর ঘ নাম্বারটাতে যেটা, এটা হচ্ছে এইভাবে দাগ দিয়ে দেওয়া। এখন কোশ্চেন, এই ফাঁকা জায়গাটার মধ্যে কোনটা বসবে। এখন সেটার জন্য ডেফিনেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেই দুইটা ব্লক আমাদের 100% হচ্ছে ফুলফিল করা, এই ব্লকটা আর এই ব্লকটা, দুইটা ব্লক দেখেন ফুলফিল করা, তাহলে এখান থেকে একটা সম্পর্ক দেখতে হবে। দেখেন এখানকার টানগুলো আসছে এই দিক থেকে, আর এখানকার টানগুলো আসছে হচ্ছে এই দিক থেকে, দেখেন এই দুটা। তার মানে কি, আমরা এই ফিগারটার সঙ্গে এই ফিগারটার একটা সম্পর্ক যদি করি, এটার সঙ্গে এটার যদি একটা সম্পর্ক করেন, তাহলে দেখেন ঠিক এটার বিপরীতটা এটা, এটা হচ্ছে ডান থেকে বামে, আর এটা হচ্ছে আপনার দেখেন বাম থেকে ডান দিকে, এই দিকে চলে আসতেছে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এই অবস্থায় আছে, আর এটা গেল হচ্ছে এই অবস্থায়। তার মানে কি, এটা ঠিক বিপরীতটাই এটা। তাহলে যেটা আমাদের উপর থেকে নিচে আসে, তাহলে তার বিপরীতটা কোথায় থেকে হয়ে যাবে, তাহলে ডান থেকে বামে এটাই চলে আসবে। তাহলে ডান থেকে বামে কোথায় ছিল, এই অপশনটা, এটা ছিল উপর থেকে নিচে, তাহলে এটা আসবে নিচ থেকে উপরে। কেন? কারণ এটা ঠিক বিপরীতমুখী অবস্থানে। দেখেন এটাকে উল্টাই দিলে, আপনার এটাকে যদি উল্টাই দেন তাহলে এই অবস্থায় হচ্ছে, তাহলে এটাকে উল্টাই দিলে কোনটা নিব, এটা নিব কিনা। এখন এটা হচ্ছে ফ্যাক্টর যে আপনি উল্টাচ্ছেন কোন দিকে। এই কনফিউশনের মধ্যে পড়ার কারণে আমাদের অ্যান্সার কিন্তু দুইটা মাথায় কাজ করে, যে আমরা ক নাম্বার নিব নাকি হচ্ছে ঘ নাম্বারটা নিব। এই জন্য একটু সাবধান থাকতে হবে এই জায়গাটায়। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে ব্যাপারটাতে আসলে কি ঘটনাটা ঘটতেছে। দেখেন এইখানে যে ফিগারটা ছিল, আমরা একটু ফিগারটা দেখার চেষ্টা করি। এই ফিগারটাতে এটা ছিল হচ্ছে ডানে বামে এই অবস্থায়, এই ফিগারটা, আর এটা হয়ে গেল হচ্ছে আপনার বাম থেকে ডানে। তার মানে এটা কি হয়ে গেছে, এদিকে ঘুরে গেছে, এই অবস্থানটা হচ্ছে এইদিকে ঘুরে গেল। তাহলে এই দিকে যেটা ছিল, এই দিকে যে দাগটা ছিল সেই দাগটা হয়ে গেল এই দিকে। তাহলে এটা আপনি ঘুরাইছেন কিভাবে, এটাকে ঠিক আপনি এখান থেকে ঘুরাইছেন হচ্ছে ডানে বামে, যে এটা যদি ডানে বামে উল্টাই দেন তাহলে অবস্থানটা দেখেন এরকমই চলে আসে। এখানে যদি আমরা একটু মার্কিং করি, ডানে বামে উল্টান, যে যেই ফিগারটা এই দিকে ছিল এটা ডানে বামে আমি উল্টাই দিই, তাহলে ডানে বামে উল্টাই দিলেও আপনার ফিগারটা দেখেন এই দিক করা, এই যে এই দিক করা দাগটা চলে আসে। তাহলে এখন আমার যেটা উপর থেকে নিচে ছিল সেটাও যদি ডানে বামে উল্টাই, আলটিমেটলি অ্যান্সার চলে আসে কিন্তু প্রথমটা, এটা নয়, এটা হচ্ছে ভুল। কারণ এটা যদি টোটালটাই আপনি উল্টাই দিতেন, আপনি যদি ঘুরাই দিতেন ডানে বামে, তাহলে এরকম চলে আসতো। কিন্তু আপনার এই ফিগারটা যেটা এরকম অবস্থানে ছিল, সেটা যদি আপনি কি করতেন, যে পুরাটা যদি আপনি ডানে বামে উল্টাই দিতেন, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এটা ছিল এই অবস্থায়, আপনি যদি এরকম বানাইতে চান তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিবেন, এখানে ছিল এখান থেকে ঘুরাই দিলেন, তাহলে যেটা এই অবস্থায় ছিল সেটাকে ঘুরাই দিলাম যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখান থেকে ঘুরাই দিই তাহলে এরকম চলে আসতেছে। এখন সেই অবস্থানে থেকে এটা হবে নাকি এটা হবে, এটা হচ্ছে ফ্যাক্টর ছিল। তাহলে বেশি পারফেক্ট অ্যান্সার যদি আপনি এই অবস্থায় চিন্তা করেন, এটা থেকে এই অবস্থায় চলে আসছে, যে দাগগুলো ছিল এই অবস্থায় সেটা এখন হয়ে গেল হচ্ছে উপর থেকে নিচে যেটা ছিল এই রকম দাগ, সেটা এখানে চলে আসছিল হচ্ছে এরকম অবস্থায়। তাহলে চিন্তা করেন যেটা এই অবস্থায় ছিল এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম 90 ডিগ্রির কথা চিন্তা করেন, যে এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিই তাহলে জিনিসটা এরকম হয়ে চলে আসতেছে,
ঠিক আছে, তাহলে সেটা কি এরকম অবস্থায় ছিল কিনা? তাও তো ছিল। তার মানে আপনি দুইভাবে চিন্তা করলে দুটাই কিন্তু আপনার অ্যান্সার অপশনের মধ্যে চলে আসে। তাহলে আপনার জন্য এখন বেছে নেওয়াটা সহজ কোনটা হবে? আপনি কি প্রথমটাকে বেছে নেবেন নাকি দ্বিতীয়টাকে বেছে নেবেন? আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করবেন, নাকি হচ্ছে আপনি এখানে এইভাবে ঘুরাই দিবেন? ঠিক আছে, পুরাটা ফ্লিপ হরাইজেন্টাল যেটা করা, যে হরাইজেন্টালে আপনি ঘুরাই দিবেন, কোনটা কি আপনি চিন্তা করবেন? এই যে দেখেন, এই ফিগারগুলো হচ্ছে আমাদের জন্য কনফিউজিং ফিগার আমাদের পরীক্ষার হলের জন্য, যে আমি কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে যাব। তাহলে সেই ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিম্বলটা চিন্তা করাটা এখানে সহজ আপনার, যে যে অবস্থায় আছে সেটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাই দেন, যে এই চিত্রগুলো এই অবস্থায় আছে, তাহলে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি ঘুরাই দেন তাহলে কি হয়ে যাচ্ছে, এরকম আকারে চলে আসতেছে, এইদিকে আকারে চলে আসবে আপনার। তাহলে এটাকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন তাহলে জিনিসটা ঘুরাই যায় কেমন চলে আসবে, এরকম আকারে আপনার চলে আসবে। তার মানে অ্যান্সার তখন কিন্তু ডি নাম্বারটা হয়ে যাচ্ছে। এই কারণে এই কোশ্চেনগুলো পরীক্ষার হলের জন্য কিন্তু একটু টাফ হয়ে যায়, যে কোনটাকে আপনি চিন্তা করবেন কোনটাকে রাখবেন। ঠিক আছে, আপনার দৃষ্টিকোণের উপরে ডিপেন্ড করে অনেক সময় অ্যান্সার কিন্তু এইদিক ওইদিক হয়ে যেতে পারে। এই জন্য এই কোশ্চেনগুলো পরীক্ষার হলে এইরকম হঠাৎ করে দু একটা কোশ্চেন পাওয়া যায় যেগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন। কিন্তু দেখেন পরের কোশ্চেনটা, তাহলে এটা একটু সাবধান থাকবো আমরা, যে এই ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন রকমভাবে চিন্তা করলে বিভিন্নটাই অ্যান্সার হওয়ার কিন্তু একটা সুযোগ থাকতেছে। এখন আমরা মাঝে মধ্যে বিপদের মধ্যে পড়ে যাব, যে কোনটা অ্যান্সার হিসাবে পিএসসি রাখতেছে সেটা কিন্তু ধুম করে অনেক সময় বলা যায় না। এই জন্য একটু আমরা সাবধান থাকবো। ওকে, তাহলে এবারে চলে আসেন আমরা একটু পরের কোশ্চেনটা দেখে নিই, যে নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের? এগুলো হচ্ছে সহজ। কোনটা ভিন্ন ব্যতিক্রম ফিগারটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম ফিগারটা ছিল হচ্ছে এইরকম, দ্বিতীয় ফিগারটা ছিল হচ্ছে এইরকম, 3 নাম্বার ফিগারটা ছিল এইরকম, 4 নাম্বার ফিগারটা ছিল হচ্ছে কেমন, এই ধাঁচের। এখন এটার মধ্যে বলছে ব্যতিক্রম কোনটা। এটা ছিল ক নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। এখন একটু ঠান্ডা মাথায় তাকাইলে দেখেন এটার ব্যতিক্রম কোনটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়। কেন? কারণ এই শেপগুলো মাঝখানে তাকাই দেখেন এক ধরনের ত্রিভুজ বেসমেন্টের পাওয়া যায়, ত্রিভুজ বেসমেন্টের। গ নাম্বারটাও এগুলো এক ধরনের দেখেন ত্রিভুজ শেপের, ত্রিভুজ। ঘ নাম্বারটা তো এখানেও যদিও স্টারের মতন দেখা যাচ্ছে, তারপরে কিন্তু এগুলো এটা 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 এই বড়টা এই বড়টা এগুলো কিন্তু সবই এক ধরনের ত্রিভুজ বেসমেন্টের ফিগার। তার মানে এই তিনটা ফিগারে ত্রিভুজ, কিন্তু এখানে আপনি দেখেন কোনো ত্রিভুজ কিন্তু পাচ্ছেন না, কোনোভাবেই ত্রিভুজ পাচ্ছেন না। মাঝখানেটা ত্রিভুজ নয়, কিন্তু এই মাথাগুলো এইরকম করা। ত্রিভুজ হইতে গেলে এটা সমান হইলে আমি ত্রিভুজ বলতে পারতাম, কিন্তু এগুলো কিন্তু সমান নয়। এইরকম দেখেন আর বৃত্তচাপ আঁকানোর মতন, এগুলো কিন্তু বৃত্ত। একটা বৃত্তকে আপনি 4 ভাগ করে ফেলতেছেন। একটা বৃত্তকে যদি 4 ভাগ করেন তাহলে উপরের ভাগটা চলে আসবে কেমন, নিচেরটা কেমন, ডানেরটা কেমন, বামেরটা কেমন। একটু চিন্তা করেন, এগুলো এরকম সার্কেল করে চলে আসে। এইরকম সার্কেলের এই যে পার্ট যেগুলোকে আমরা বলি বৃত্ত চাপ, আর্কের মতন করে চলে আসে। তাহলে এগুলোকে আমরা কখনোই ত্রিভুজ বলতে পারি না। তার মানে ডেফিনেটলি অ্যান্সার আমরা বলতে পারি যে প্রথমটা ত্রিভুজ শেপ পাওয়া যায়, 3 নাম্বারটাতেও ত্রিভুজ শেপ পাওয়া যায়, 4 নাম্বারটাতেও ত্রিভুজ শেপ পাওয়া যায়, বাট এই ফিগারটাতে কোনো ত্রিভুজের শেপটা আমরা পাচ্ছি না, দেড়শোই। তাহলে ব্যতিক্রম হচ্ছে এই অর্থে 2 নাম্বারটা। ওকে, তাহলে চলে আসলো হচ্ছে আমাদের 12 নম্বরটা, সরি 4 নাম্বারটা। আমরা এবারে একটু চলে আসি হচ্ছে 5 নাম্বার কোশ্চেনে। এই কোশ্চেনগুলো একটু মানে বেশ ভয়ঙ্কর টাইপের কোশ্চেন, কারণ চেহারাগুলো সব একই রকম দেখা যায়। সবাই একটু খেয়াল করেন 5 নাম্বার কোশ্চেনে, যে প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি ভিন্ন ধরনের। এখানে ভিন্ন ধরনের না, কোন চিত্রটি আসলে হচ্ছে যথার্থ হবে। ব্যাপারটা হচ্ছে এটা, যে এই কোশ্চেনের কথাটা একটু ঠিক করেন, ওখানে ভিন্ন ধরনের না, যে প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ হবে। তাহলে আগে একটু আমরা চিত্রগুলোও দেখার চেষ্টা করি, কোশ্চেনটাও বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য অ্যান্সার দেওয়াটা একটু সহজ হবে। আমরা এখন দেখতেছি 5 নাম্বার কোশ্চেন, যেটার প্রথম ফিগারটা যেটা ছিল, প্রথম ফিগারটা ছিল হচ্ছে এইদিকে এইদিকে এরকম একটা ফিগার মাঝখানে দেওয়া ছিল। 2 নাম্বার যেটা ছিল, 2 নাম্বারটাতে দেওয়া ছিল হচ্ছে এইরকম করা বক্স। 3 নাম্বারটাতে যেটা ছিল
এইরকম বক্স, 4 নম্বর বক্সের ভিতরে যেটা ছিল এরকম। আর কোশ্চেন হচ্ছে এই পরের ফিগারটা কি চলে আসবে। আর এখানে আমাদের অ্যান্সার অপশন কয়টা ছিল সেটাও আমরা একটু দেখে নিই। ক নাম্বার অ্যান্সার অপশনে ছিল হচ্ছে এরকম। খ নাম্বার যে অ্যান্সার অপশন ছিল সেই অ্যান্সার অপশনের চেহারাটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আগে একটু গ নাম্বারটা দিই, কারণ এই বরাবর গটা ছিল, আমাদের বুঝতে একটু সুবিধাটা হবে। গ ছিল এইরকম। খ নাম্বার যেটা সেটা ছিল হচ্ছে এরকম। ঘ নাম্বারটা যেটা সেটা ছিল হচ্ছে এরকম। তাহলে এখন এখানে আমাদের জানতে চাইছে কোনটা, যে এই হোয়াট চিহ্নটার ঘরে যথার্থ হবে কোনটা, যথার্থ ফিগার কোনটা, তার মানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। ঠিক আছে, তার মানে সহজ কথা হোয়াট চিহ্নটার ঘরে কোন ফিগারটা বসবে। তাহলে এখন ফিগারগুলোর দিকে আমাদের প্রথমে আগে একটু খুব ভালো করে খেয়াল করা দরকার, যে এই ফিগারটা দেখেন দুই দিকে হয়ে যাচ্ছে খোলা, এটা আবার ব্লক করছে বন্ধ, এটা আবার খোলা, এটা আবার কি হয়ে গেছে বন্ধ। তার মানে একটা জিনিস একটু বোঝা যাচ্ছে এখান থেকে, এটা দুই প্রান্তে দেখেন এই অংশটুকু কি হয়ে যাচ্ছে খোলা, এই অংশটুকু হচ্ছে খোলা হইল, এই অংশটুকু হচ্ছে বন্ধ। দেখেন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এখানে বন্ধ করা হচ্ছে। এটা আবার দুই সাইড ওপেন করে দিছে, এটা হচ্ছে খোলা অংশ, এটা আবার দুই সাইড থেকে দেখেন উপর থেকে নিচ থেকে বন্ধ করা হচ্ছে, বন্ধ। তার মানে এখানে যে ফিগারটাই আসুক না কেন এতটুকু আমরা রিলেশন বুঝতেই পারছি যে খোলা বন্ধ খোলা বন্ধ, তাহলে পরেরটা অবশ্যই কি হওয়ার কথা, এটা অবশ্যই হওয়ার কথা খোলা। দেখেন এতটুকু জিনিস মনে হয় আমরা বুঝতেই পারি ফিগারটা থেকে, যদিও একটু চিন্তাগুলো দেখেন আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথম চিন্তাটা হচ্ছে কেমন, যে ফিগারের চেহারাটার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এটা দুই প্রান্তে চলে গেছে খোলা, দুই মুখে এরকম খোলা, এটা হচ্ছে দুই দিক থেকে আসতেছে বন্ধ, এটা আবার দুই দিকে চলে যাচ্ছে খোলা, এটা উপর থেকে নিচে বন্ধ। তাহলে দেখেন ওই যে খোলা বন্ধ, তাহলে এটা অবশ্যই কি হওয়ার কথা খোলা, তার মানে বন্ধ হবে না। তাহলে আমরা এতটুকু বলতে পারি এই 2 নম্বর আর 4 নম্বরটা অ্যান্সার হবে না, কারণ এটা বন্ধ করা হচ্ছে, এটা বন্ধ করা হচ্ছে, এটা কনফার্ম এই দুটো অ্যান্সার হবে না। এখন কোশ্চেন, তাহলে এটাও তো খোলা এটাও তো খোলা, ক নাম্বারটাও খোলা গ নাম্বারটা হচ্ছে খোলা, তাহলে এই দুইটা খোলার মধ্যে কোন খোলাটাকে আমরা নিব সেটা হচ্ছে এখানে বেছে নিতে হবে। ডেফিনেটলি এখন হচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোন দিক থেকে আমরা যাব। খোলা অংশটুকু দরকার, তাহলে খোলা অংশটুকু দেখেন এই খোলাটা কোন দিকে, ডানে বামে, এই খোলাটাও হচ্ছে কোন দিকে, ডানে বামে, শেপ আলাদা। এই শেপ খোলা ডানে বামে, এই শেপটা হচ্ছে কেমন, প্রথম শেপ হচ্ছে আপনার এইরকম সিম্বল দ্বারা, তারপরেও খোলা এই দিকে, কিন্তু সেটা হচ্ছে আমাদের কি দ্বারা, আমাদের এরকম অ্যারোর মতন করে দেওয়া। তাহলে এই খোলাটাও কোন দিকে হবে, ডানে বামে খোলা হবে। তাহলে ডানে বামে খোলা আছে একটাই, এটা হচ্ছে উপরে নিচে খোলা, আর এটা হচ্ছে ডানে বামে। যেহেতু এই খোলাটা হচ্ছে আপনার কোন দিকে, ডানে বামে, এই খোলাটাও ডানে বামে, তাহলে এই খোলাটাও আসবে ডানে বামে। তার মানে অ্যান্সার আসবে হচ্ছে ডানে বামে খোলা হচ্ছে কোথায় আছে, ডানে বামে খোলা আছে হচ্ছে এই যে ক নাম্বারটাতে। এই কারণে অ্যান্সার ক। গ হইল না কেন, কারণ এটার খোলা হচ্ছে উপরে নিচে খোলা। দেখেন এটা কিন্তু উপরে নিচে না, এটা ডানে বামে, এই খোলাটাও ডানে বামে। তাহলে যেহেতু খোলাগুলো সব ডানে বামে হচ্ছে, তাহলে এই খোলাটাও ডেফিনেটলি ডানে বামে খোলা হবে, এটা উপরে নিচে খোলা হবে না। কিন্তু এখানে দেখেন উপরে নিচে খোলাটা ছিল, এই কারণে আমরা এই গড় চাইতে ক নাম্বারটাকে বেশি পারফেক্টলি অ্যান্সার হিসাবে রাখতেছি। তাহলে দেখেন এই জিনিসগুলো চিন্তাটা করা হচ্ছে সব থেকে জরুরি এখানে, যে আপনি কিভাবে চিন্তা করবেন। আপনার একটা ফিগার আসার পরে, আপনার কাছে আসার পরে আপনি এই ফিগারটাকে অ্যানালাইসিস করতেছেন কিভাবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এখানে। ঠিক আছে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু করা খুবই সহজ। এটা কিন্তু এটা নিয়ে খুব বেশি মনে করেন যে টেনশন যদি করতে যান তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন, কারণ খুব বেশি ঘাটাঘাটি করা যায় না এই জায়গাগুলোকে। আপনি স্মুথলি যদি তাকাইতে চান তাহলে এগুলার অ্যান্সার ইজিলি পাওয়া যায়, কিন্তু আপনি যত বেশি জটিল করে চিন্তা করতে যাবেন তত বেশি দেখবেন যে আপনি গোলায় যাচ্ছেন এই জায়গাগুলোতে। কিন্তু যদি অনেকগুলো কোশ্চেন এই ধাঁচের আমরা সলভ করতে পারি, যেমন আমরা এখন করতেছি, একটু যদি ডানে বামে এই ধরনের বেশ কিছু কোশ্চেন যদি সলভ করা যায়, 15টা 20টা 30টা 40টা এরকম যদি সলভ করতে পারেন, তাহলে দেখবেন যে এই কোশ্চেনগুলো আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, এরকম দেখেন একটা 6 নম্বর কোশ্চেনের দিকে একটু আমরা তাকাই। 6 নম্বর কোশ্চেনে তারা কি বলতেছে,
এইরকম আমাদের একটা ফিগার চলে আসলো, যে ফিগারটার মধ্যে এরকম পার্ট করা আছে। এই পার্টগুলোকে আবার বিভিন্নটা তারা নাম দিয়ে দিল, যেমন বাম সাইডের এটাকে ছিল হচ্ছে হ্র্যাশ নাম দিয়ে, উপরেরটাকে বললো হচ্ছে পি দ্বারা, এটাকে হচ্ছে স্টার দ্বারা, এটাকে কে দ্বারা, আর এটাকে বলতেছে হচ্ছে ও দ্বারা। তাহলে এখন দেখেন যে এই যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে তারা বলতেছে যে নিচের চিত্রটি ভাঁজ করা, তার মানে এই যে ভাঁজ যেটা আছে, এই যে ভাঁজ করা দাগগুলো জায়গা হচ্ছে ভাঁজ করা, যে ভাঁজ করে বক্স তৈরি করলে কেমন দেখাবে। তাহলে এইগুলোকে আমাদের কি করতে হবে, ভাঁজ করে বক্স তৈরি করতে হবে। এই যে মূল জিনিসটা হচ্ছে কি বানাইতে হবে, বক্স বানাইতে হবে। তার মানে আপনার ভিজুয়ালাইজ পাওয়ারটা একটু বাড়াইতে হবে, যে ভিজুয়ালাইজ পাওয়ারটা বাড়াইলে কেমন চলে আসবে। যেমন আপনার অ্যান্সার অপশনগুলো এখানে হচ্ছে খুব জটিল, কারণ আপনার অ্যান্সার অপশনের দিকে যদি ভালো করে না তাকান তাহলে আপনাদের অ্যান্সার খোঁজাটা একটু টাফ হয়ে যাবে এই জায়গাটার জন্য। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার আমরা একটু দেখে নিই, আর লাস্ট হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে, আমরা একটু দেখে নিই কোথায় কি ছিল। এরকম করে দেওয়া ছিল, এরকম করা সবগুলোতেই একই রকম শেপের, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন নামগুলো দিয়ে রাখছে। এখানে দিয়ে রাখলো কে, এখানে দিয়ে রাখলো পি, এখানে হচ্ছে স্টার, এই জায়গাটায় দিয়ে রাখলো হচ্ছে হ্র্যাশ, এখানে হচ্ছে স্টার, এখানে ও, এখানে দিয়ে রাখলো পি কে ও, এখানে হচ্ছে পি কে, আর একটা হচ্ছে ও। এই হচ্ছে অবস্থা। আর কোনটা অ্যান্সার হবে ভাঁজ করলে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। এই জায়গাটাই আপনাদের সবসময় ভিজুয়ালাইজ পাওয়ার, যেটা বলতেছিলাম যে আপনার চিন্তা করার যে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো হচ্ছে আপনাদের বাড়াইতে হবে। এই চিন্তা করার ক্ষমতা যদি আপনার না বাড়ানো হয় তাহলে কিন্তু ধুম করে এই জিনিসগুলো একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য কাজ করতে। ঠিক আছে, তাহলে আমি একটা শেপ এমনি তৈরি করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, শেপটা হচ্ছে ধরেন এইরকম অবস্থায় আছে, উপরে হচ্ছে কি আছে, পি আছে। একটু চিন্তা করেন এরকম করে, যে উপরে পি, বাম পাশে হ্র্যাশ, নিচে হচ্ছে স্টার, তারপরে কে, তারপরে ও। আচ্ছা দেখেন, এটাকে যদি এদের মতন করে ভাঁজ করে আমি যদি একটা বক্স বানাইতে চাই, এই হচ্ছে আমাদের বক্স। ঠিক আছে, তাহলে এখন দেখেন বক্সের উপরে হচ্ছে আমাদের কে চলে আসতেছে, বক্সের উপরে আসবে হচ্ছে ও, তার মানে অন্যগুলো অ্যান্সার আসবে না, এতটুকু কনফার্ম। আমি এটাকে যদি ভাঁজ করি, এটাকে উল্টাই দিলেন, এটাকে উল্টাই দিলেন, পাশ থেকে এটা উল্টাইলেন, এটা থেকে এটা উল্টাইলেন, আর ওটা একদম উপরে চলে আসবে, তাই না? এরকম করে এই যে দেখেন জিনিসটা, এই যে এরকম অবস্থায়। তাহলে উপর থেকে পি আসলো, নিচ থেকে স্টার আসলো, বাম থেকে হ্র্যাশ আসলো, কে এটা গেল হচ্ছে সাইড নোট, আর ওটা ঠিক উপরে চলে আসবে। এই যে দেখেন বক্স এখন। তার মানে এই বক্স আর যাই হোক না কেন উপরে ডেফিনেটলি কাকে রাখতে হবে, ওকে রাখতে হবে, তাই না? বক্স যদি বানায়, তাহলে ও নাই এখানে, ক নাম্বার বাদ, ভাই এখানে ও নাই, ঘ নাম্বার বাদ। তাহলে এতটুকু শিওর যে ক আর ঘটা আপনার অ্যান্সার হিসাবে আসতেছে না। তাহলে অ্যান্সার হইলে হয় খ হবে অথবা গ হবে। তাহলে এখন দেখেন তো ও এর নিচে কি কে আছে, দেখি তো একটু তাকায়, ও এর নিচে না, ও এর নিচে তো স্টার আছে, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা ও এর এই পাশে কি পি আছে, না, ও এর এই পাশে কি আছে, হ্র্যাশ আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। তার মানে অ্যান্সার কোনটা, এটাই। তাকায় দেখেন আসলে কি তাই হচ্ছে না, উপরে ও, নিচে দেখেন এই যে স্টার, এই যে দেখেন বাম পাশে হচ্ছে আমাদের হ্র্যাশ চলে আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা। তাহলে এই ভিজুয়ালাইজ পাওয়ারটা তো পরীক্ষার হলে আপনি তো এরকম পেপার পাচ্ছেন না, যে এই পেপারগুলোকে নিয়ে আপনি পরীক্ষার হলে কি করবেন, এরকম ভাঁজ করে করে দেখবেন। এই সুযোগটা আপনার পরীক্ষার হলে নাই। এটা না ক্লাসে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু সামনে নিয়ে আসছে, যে ভিজুয়ালাইজ পাওয়ারটা বাড়েন, যে সাইড থেকে আপনার এটা মুড়াই দিলেন, আপনি উপর থেকে এটা মুড়াইলেন, নিচ থেকে এটা মুড়াইলেন, বাম পাশে থেকে এই অংশটুকু নিয়ে আসলেন, তাহলে সবার উপরে থাকলো হচ্ছে আমাদের ও, নিচে থাকলো হচ্ছে স্টার, আর বাম পাশে থাকলো হচ্ছে হ্র্যাশ। তার মানে যাই আসুক না কেন বক্সের উপরে ওকে রাখতেই হবে। এই কারণে আমরা প্রথমটা আর লাস্টের থেকে বাদ দিয়েছিলাম, কারণ উপরে
ও নাই, উপরে ও নাই, ও ছিল উপরে গ নাম্বারটাতে, ও ছিল উপরে খ নাম্বারটাতে, কিন্তু এটার উপরে ও আর নিচে দিছিল হচ্ছে কে আর পাশে হচ্ছে পি। কে পি তো আমাদের যাওয়ার কোনো অপশনই নেই, কে পি চলে গেছে হচ্ছে কোথায়, ওই ডানে চলে গেছে আর এই পাশে চলে গেছে কে পি। আমাদের এরকম করে সাজাইতে গেলেও আমরা পারবো না, কারণ এইভাবে যদি ওকে রেখে পাশে যদি পি রাখেন, এই যে দেখেন পাশে আমি পি রেখে দিছি, পি রাখলে নিচে কে হয় না, কে চলে আসে উপরে, তাও মিলে না এটা কিন্তু কোনোভাবেই। কিন্তু এটাতে দেখেন আপনি যদি উপরে ওকে রাখেন, নিচে দেখেন এই যে স্টার চলে আসছে, বাম পাশে দেখেন এই যে স্টার চলে আসছে, তাহলে এই বক্সটা আমার বানানোটা হয়ে যাচ্ছে। তাহলে এই বক্সের এই জিনিসগুলো হচ্ছে প্রথম কথা যে আপনার ভিজুয়ালাইজ পাওয়ারটা বাড়াইতে হবে। যদি আপনার ভিজুয়ালাইজ পাওয়ারটা একটু ভালো থাকে তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার বের করাটা কোনো ব্যাপারই না, এগুলো আপনাদের জন্য 1-2 ব্যাপার হয়ে যাবে। কিন্তু যদি একবার তালগোল পাকাই ফেলেন যে এটাকে কেমন করে বক্স বানাবো, সেটার মাথায় আপনার আসতেছে না যে কিভাবে এটা সাইড থেকে উঠবে, এটা উপর থেকে উঠবে, এটা নিচ থেকে, এটা চলে যাবে সাইডে, এই 4টা জিনিস যাবে হচ্ছে সাইডে, আর একদম উপরে থাকবে হচ্ছে ও, একদম উপরের প্রান্তে হচ্ছে ও থাকবে। এইটা পরীক্ষার হলে ভিজুয়ালাইজ করতে হবে আপনার, এটা না করলে আপনাদের জন্য টাফ হয়ে যাবে। এরকম কাগজও ছিঁড়তে পারবেন না, এক্সট্রা পেপারও আপনার কাছে নাই যেটাতে আপনি এরকম করে চিন্তা করবেন। ভিজুয়ালাইজ পাওয়ার যদি খুব ভালো থাকে তাহলে আমরা খুব দ্রুত এটা অ্যান্সার নিয়ে আসতে পারি। চলে আসেন 7 নম্বর কোশ্চেন। দেখেন আগেটাও কিন্তু 40তম লিখিত, এটাও 40তম লিখিত, একদম রিসেন্ট কোশ্চেন কিন্তু এগুলো আমাদের জন্য। যারা 41তম পরীক্ষা আমরা দিব তাদের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কিন্তু কারণ এগুলো হচ্ছে রিসেন্ট কোশ্চেন। আবার বলতেছে 40-এ লিখিততে আসা মানে হচ্ছে 41-এ লিখিততে এটা আসবে না এরকম বলা যাবে না, কোশ্চেন কিন্তু রিপিট হয়, কিন্তু একটু সাবধান থাকবো। 42 নম্বরে যে ফিগারগুলো ছিল আমি একটু ফিগারগুলোকে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি যে এখানে বলতেছে কোনটি বেশি শক্তিশালী। প্রথম ফিগারটা ছিল হচ্ছে এই ধরনের, আমাদের একটা হাতুড়ির মতন করে দেওয়া ছিল, এই ধরনের, এই ধরনের একটা হাতুড়ির মতন দেওয়া ছিল এখানে। আচ্ছা, ক নাম্বার। খ নাম্বারটা যেটা ছিল একটু রিসাইজ হবে, এটার শেপটা আসবে হচ্ছে এই ধরনের শেপ আসবে, একটু বড় সাইজে, ঠিক আছে, একটু বড় সাইজের শেপ টেপ আসবে এটা এইরকম। খ নাম্বারটা যেটা ছিল, সরি গ নাম্বারটা যেটা ছিল, এটা গ নাম্বারটা, এটা হচ্ছে এরকম করে একটা হাতুড়ির মতন সিম্বল দেখা যাচ্ছে। আর ঘ নাম্বারটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে এই ধরনের একটা শেপ, বিচিত্র রকমের সব হাতুড়ি টাতুড়ি এখন দেখা যাচ্ছে, কত কিছু নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। দেখেন এটা হচ্ছে এই ধরনের একটা হাতুড়ি যার শেপটা এরকম। এখন কোশ্চেনে ছিল যে এই 4টা শেপের মধ্যে কোনটি বেশি শক্তিশালী। শক্তিশালী কোনটা হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে তার ওয়েটের উপরে, ওয়েট যত বেশি হয় তার শক্তিটাও হচ্ছে তত কি হয়, বেশি চলে আসে। তাহলে দেখেন এই 4টা ফিগারের মধ্যে সবথেকে শক্তিশালী চোখে দেখে বোঝা যাচ্ছে হচ্ছে খ নাম্বারটা, কারণ এটার ওয়েট বেশি, তাহলে ডেফিনেটলি এটাও বেশি হচ্ছে আমাদের কি হবে, শক্তিশালী। যে কোনটি বেশি শক্তিশালী, তাহলে শক্তিশালীর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ওয়েটটা একটা চিন্তা করতে হবে। দেখেন এই 3টার ওয়েটের চাইতে ডেফিনেটলি এই খ নাম্বারের ফিগারটা একটু কিন্তু বড় সাইজের, কিন্তু ফিগারটা কিন্তু একটু রিসাইজ এরকম বড়, অরিজিনালি কোশ্চেনে কিন্তু এটা একটু বড় সাইজে কিন্তু এরকম করে ফিগারটা ছিল। সেই ক্ষেত্রে তাহলে ডেফিনেটলি যেটার ওয়েটটা একটু বেশি থাকবে, ওজন যেটার একটু বেশি থাকবে, যেটা দেখে বোঝা যাচ্ছে ওজন বেশি, তাহলে ডেফিনেটলি সেটারই হচ্ছে শক্তিশালী হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হবে। দ্যাটস ওয়াই অ্যান্সার তাহলে আমরা 42 নম্বরে পেয়ে গেলাম। 42 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের জন্য এই 2 নাম্বারটা। ওকে, তাহলে দেখেন এগুলো সব কিন্তু ফিগার বেসমেন্টের কাজ, খুব মজার মজার হচ্ছে এখানকার কোশ্চেন। 44 নম্বরটা দেখেন, এখানে আবার একটা ফিগার চলে আসছে, মজার মজার কিছু ফিগার, চাকা টাকা এইসব দিয়ে হচ্ছে এখানে ফিগার আঁকানো। সেই ক্ষেত্রে আমরা কয়েকটা গল্প আগে একটু শুনে নিব, তাহলে আমাদের জন্য কাজগুলো বুঝতে একটু সুবিধাটা হবে। কেমন সেটার ব্যাপারটা, যে যেমন ধরেন আমরা এই ধরনের যেই চাকাগুলো দেখি সাধারণত, এই যে এই ধরনের খাস কাটার মতন যেই চাকাগুলো আছে, এই চাকাগুলো আপনার এইরকম যদি গায়ে গায়ে লাগানো থাকে, আমি একটু দ্রুত আঁকাচ্ছি ছবিগুলো,
বোঝার সুবিধার জন্য যতটুকু সম্ভব একটু আগানোর চেষ্টা করতেছি। এইরকম ফিগারগুলো। আবার অনেক সময় দেখবেন যে চাকা লাগানো থাকে হচ্ছে কিভাবে, আপনার কোনো বেল্ট দ্বারা, ফিতা দ্বারা, এরকম করে অনেক সময় হচ্ছে আপনার চাকাগুলো লাগানো থাকে। এই যে এরকম বেল বা হচ্ছে ফিতা দিয়ে অনেক সময় এটা লাগানো সুযোগ থাকে, বেল বা টেপ বা ফিতাতে এরকম চাকাগুলো লাগানো থাকে। সেই ক্ষেত্রে দেখেন দুই ধরনের মুভমেন্ট হয়। যেমন এটা যদি এই দিকে ঘোরে, এই চাকাটা, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি ক্লকওয়াইজ, সংক্ষেপে বলা হচ্ছে সিডাব্লিউ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, যেটা আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে সেটাকে আমরা বলতেছি ইংলিশে ক্লকওয়াইজ, সংক্ষেপে আমরা বলি হচ্ছে সিডাব্লিউ। তাহলে দেখেন তো এটা যখন এইদিকে ঘুরবে, এটা ডানে ঘুরতেছে, ডানে ঘুরতেছে, ডানে ঘুরতেছে, এটা নিচে 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 উপরে, আবার ডানে, আবার নিচে, আবার উপরে, এরকম করে ঘুরতেছে। তাহলে দেখেন তো এই যখন ঘুরতেছে এই অবস্থায় কোথায় আসতেছে? নিচে। তাহলে এই যখন নিচে আসতেছে এরও তো তাহলে কি করবে? নিচের দিকে টানবে। তাহলে নিচের দিকে টানা মানে এই চাকাটা তখন যাবে এই দিকে। তার মানে এটা ঘড়ির কাঁটার দিকে হইলে এটা ঘুরতেছে তার বিপরীত দিকে, যেটাকে আমরা একদম ফর্মাল শব্দটা যেটা বলি সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, যেটাকে আমরা ইনফর্মালি আরেকটা শব্দ দ্বারা বলি সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এই এন্টি ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ একই কথাই, ঠিক আছে, যেটা সংক্ষেপে আমরা লিখি হচ্ছে সিসিডাব্লিউ, এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটার অরিজিনাল শব্দটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বলা হচ্ছে এটা। তাহলে এখানকার ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, যে যদি কখনো চাকা চাকা গায়ে গায়ে যদি লাগানো থাকে তাহলে প্রথমটা যেদিকে ঘুরে পরেরটা ঘুরে তার বিপরীত দিকে। গায়ে গায়ে লাগানো থাকলে প্রথমটা যেদিকে ঘুরে পরেরটা ঘুরে বিপরীত দিকে। তাহলে দেখেন এরপরে যদি এটার গায়ের সঙ্গে আরেকটা এরকম চাকা যদি লাগানো থাকতো গায়ে গায়ে, তাহলে এটা আবার ঘুরতে হচ্ছে কোন দিকে? এটা ঘুরতেছে 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 নিচের দিকে, আবার উপরের দিকে যাচ্ছে, তাহলে এটাকে এই দিকে ঘুরাবে তখন। তার মানে এটা আবার ঘুরবে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তাহলে এরপরে যদি আরেকটা চাকা এটার সঙ্গে লাগানো থাকতো এরকম করে, কথার কথা, তাহলে এটা ঘুরতো আবার বিপরীত দিকে, সরি এটা ঘুরতে হচ্ছে আবার কাউন্টার ক্লকওয়াইজের দিকে। তার মানে কি প্রথমটা, তারপরে 3 নাম্বারটা, 5 নাম্বারটা, 7 নাম্বারটা, এগুলো সব একই দিকে ঘুরবে। 2 নাম্বার, 4 নাম্বার এগুলো সব একই দিকে ঘুরবে, তাই না? তার মানে এখান থেকে প্রথম যে জিনিসটা আমরা বুঝে গেলাম সেটা হচ্ছে যদি চাকাগুলো গায়ে গায়ে লাগানো থাকে তাহলে প্রথমটা যেদিকে ঘুরবে পরেরটা ঘুরবে তার বিপরীত দিকে। কারণ এই যদি এদিকে ঘুরে এরাও তো এদিকেই তো ঘুরাবে, তাই না? দুটো একই দিকে, এই একই দিকে ঘুরবে, এরকম অবস্থায় গায়ে গায়ে লাগানো আছে। তাহলে এটা ঘুরলে এটাও তো এদিকেই ঘুরবে। তার মানে দেখেন দুটা বিপরীত দিক থেকে ঘুরতেছে। একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আপনার এখানে ঘোরা শুরু হয়ে যাবে। তাহলে সহজ হিসাব, গায়ে গায়ে চাকা লাগানো থাকলে প্রথমটা যেদিকে ঘুরে পরেরটা বিপরীত দিকে ঘুরবে, তারপরেরটা আবার প্রথমটার মধ্যে, তারপরেরটা আবার হচ্ছে দ্বিতীয়টার মতন করে ঘোরা শুরু হয়ে যাবে। কিন্তু যদি চাকাগুলো এইরকম গায়ে গায়ে না, বেল্ট দ্বারা, ফিতা দ্বারা, চেইন দ্বারা যদি এরকম লাগানো থাকে, সেই ক্ষেত্রে প্রথমটা যেদিকে যাবে দ্বিতীয়টাও ভাই একই দিকেই যাবে। অর্থাৎ যদি গায়ে গায়ে লাগানো না থাকে, আপনার টেপ বা ফিতা দ্বারা, বেল্ট দ্বারা যদি লাগানো থাকে, সেই ক্ষেত্রে আপনার চাকাগুলোর মুভমেন্ট সব একদিকে হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। তাহলে দুইটা জিনিস আমরা এখান থেকে কনসেপ্ট পেয়ে গেলাম। দেখি একটু মুছে ফেলি, আপনাদের মনে পড়ে কিনা ব্যাপারটা আরেকবার একটু চেক করেন। এবার আমরা চেক করব, সেটা হলো যে প্রথম চাকাটা যেদিকে ঘুরবে দ্বিতীয় চাকাটা কোন দিকে ঘুরবে কার উপরে ডিপেন্ড করবে? দুইটা জিনিসের উপরে। যদি গায়ে গায়ে লাগানো থাকে তাহলে প্রথমটা যেদিকে ঘুরবে পরেরটা ঘুরবে বিপরীত দিকে, কথা শেষ। যদি আমাদের দুইটা চাকা বেল্ট দ্বারা লাগানো থাকে তাহলে প্রথমটা যেদিকে ঘুরবে পরেরটাও কি হবে? একই দিকে ঘুরবে। সবগুলোই হচ্ছে একই দিকে মুভমেন্ট করা শুরু করে দিবে এটা। ওকে, তাহলে ডান, আমরা এটা বুঝে গেলাম। তাহলে এবারে একটু আমরা 8 নম্বর কোশ্চেনের দিকে চলে আসি, যেটা অ্যান্সার করাটা মনে হয় আমাদের জন্য এখন সহজ হয়ে যাবে। এই হচ্ছে একটা ফিগার দেওয়া ছিল, এরকম করে আমাদের একটা ফিগার টিকার চলে আসতেছে। দেখি আমরা ফিগারগুলো একটু বোঝার চেষ্টা করি যে কেমন করে দিয়ে রাখলো। এরকম করে সার্কেল, এখানে আবার একটা বেল্ট, এখানে আবার বেল্ট, এখানে এটা, এখান থেকে গেল হচ্ছে এরকম করে বেল্ট, এটা আবার ফিতা, এই জায়গাটায় এই দুইটার মধ্যে হচ্ছে কি ছিল? বেল্ট ছিল। এটা ঘুরতেছিল এই দিকে যাচ্ছে আর এটা আসতেছে হচ্ছে এই দিকে। এই ডিরেকশনগুলো কোশ্চেন দিয়ে রাখছে। এটাকে বলতেছে এক্স, এটাকে বলতেছে এই চাকাকে ওয়াই, আর এই চাকাকে তারা নাম দিল হচ্ছে জেড নাম দিয়ে। এখন তারা এই নামগুলো দেওয়ার পরে, আর এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে আমাদের
মোটর। এই নামগুলো দেওয়ার পরে এখন আমাদের কাছে তারা যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটা হচ্ছে এটা যে আমরা এখান থেকে যখন কাজগুলো করব, ঠিক আছে, এই কাজগুলো যখন করতেছি তখন আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কোন ধরনের চাকার শেপটা নিয়ে কাজ করতেছি, সেটা পজিশনটা কেমন। চাকাটা যেমনই হোক না কেন, গোল চাকা বড় না ছোট সেটা পরের ব্যাপার, কিন্তু চাকাগুলোর অবস্থান কিভাবে আছে সেটা একটু আমাদের বুঝতে হবে। তাহলে এখন দেখেন প্রথম কথা, এক্সটা ঘুরতেছে কোন দিকে, এই দিক থেকে যায় এই দিকে ঘুরতেছে, এই দিক থেকে এই দিকে ঘুরতেছে, এই দিক থেকে এই দিকে, তার মানে এক্সটা ঘুরতেছে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে দেখেন তো এক্সের সাথে ওয়াই সম্পর্ক কি, বেল দ্বারা না? তাহলে বেল দ্বারা যদি লাগানো থাকে তাহলে এটা যেদিকে ঘুরবে পরেরটাও কি হবে, একই দিকেই ঘুরবে। তাহলে ওয়াইও ঘুরবে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। ওয়াইয়ের সাথে এক্সও আমাদের লাগানো আছে কিভাবে, আমাদের লাগানো আছে বেল দ্বারা, তাহলে এটাও কি হবে, ক্লকওয়াইজ। দ্যাটস ওয়াই ওয়াই এবং জেড দুটাই হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ওয়াই এবং জেড দুটাই ক্লকওয়াইজ কোথায় আছে, এই যে দেখেন প্রথমটাই আছে ক নাম্বারটা, যে ওয়াই এবং জেড মুভ ক্লকওয়াইজ। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে আমাদের ওয়াই অ্যান্ড জেড মুভ ক্লকওয়াইজ। ওকে, ডান। তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। 9 নাম্বারটা আরও সহজ, 9 নাম্বারটা নিয়ে কোনো ঝুট ঝামেলা নেই, 9 নাম্বারটা দেখলেই পারা যায়। 9 নাম্বারটার ওই কোশ্চেনের হচ্ছে আপনার চেহারাটা কেমন সেটা একটু দেখা দরকার, এখানে পুরোটা আসেনি, যে পরের ফিগারটা হচ্ছে কেমন চলে আসবে সেটা হচ্ছে ব্যাপারটা এরকম ছিল, কিন্তু এটার পরে আরেকটা ফিগার দেওয়া ছিল তারপরেরটা, সেই ফিগারটা কেমন হবে একটু বলে দিই আমি। এটার কোশ্চেনের চেহারাটা কেমন ছিল 9 নাম্বারটা, 9 নাম্বারটার কোশ্চেনের চেয়ার হচ্ছে আমাদের 3টা দেওয়া ছিল, একটা বক্স, 2টা বক্স, 3টা বক্স, এই হচ্ছে 4টা বক্স। প্রথমটা দেওয়া ছিল এই দিকে দাগ, তারপরে এই দিকে ছিলই, আর একটা নতুন করে তার বিপরীত দিক থেকে আসছে, একদম বিপরীত দিক থেকে। তাহলে এটা যদি এই দিকে থাকে তাহলে কোশ্চেন হচ্ছে এই ফিগারটা কেমন করে আসবে। তাহলে চিন্তা করেন, যেটা এই যে এই দিক থেকে ছিল ডান থেকে বামে, এই উপর থেকে নিচ থেকে উপরে, সেটা এখন পরবর্তীতে চলে আসলো কোন দিক থেকে, এই দিক থেকে এটা পরে চলে আসছে, তাই না, বিপরীত দিক থেকে। তাহলে এটা যদি ডানে বামে থাকে তাহলে ডানে বামে তো আসেই, পরের অংশটা থাকবে হচ্ছে উপর থেকে নিচে, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে এইরকম অপশন, যে অ্যান্সারটা এখানে ওইভাবে দিয়ে দেওয়া হয় নাই, কোশ্চেনের ফিগারে একটু আসে নাই, এটা একটু আমরা কারেকশন করে ফেলবো। তার মানে অ্যান্সার আসবে হচ্ছে এইরকম ফিগারটা, এই ফিগারটা যেখানে পাবো সেটাকে আমরা অ্যান্সার হিসেবে রেখে দেবো। এগুলো খুবই সহজ। দেখেন এটা ছিল হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন। এইবারে চলেন আমরা একটু 10 নাম্বার কোশ্চেনটা দেখে ফেলি। 10 নাম্বার ফিগারটা কেমন ছিল। 10 নাম্বার ফিগারটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে প্রথমটা এইরকম বৃত্ত, তারপরে হচ্ছে এইরকম 2টা অ্যারো পাশাপাশি লাগানো, এইরকম মুখোমুখি এরকম অবস্থায় ছিল। তারপরে ছিল আরেকটা বৃত্ত, এটা ছিল ডানে বামে, আরেকটা বৃত্ত, এটা খুলে গেল, এই মাথাটা ছিল হচ্ছে এইরকম অবস্থায়, তারপরেরটা যদি এখানে ফাঁকা হয়। এখন বলছে এর পরের ফিগারটা কোনটা চলে আসবে, এর পরেরটা আপনার কোথায় চলে আসবে সেটা হচ্ছে দেখার বিষয়। এখন দেখেন যে এই জায়গাটার ফিগারগুলোর মধ্যে সম্পর্ক আছে কয়টার মধ্যে, এখানে সম্পর্ক কিন্তু আছে 3টার মধ্যে, কারণ প্রথম 3টাই দেখেন হচ্ছে আমাদের বৃত্তকে বেস করে, বৃত্ত বৃত্ত বৃত্ত, আর পরেরটাকে হচ্ছে আপনার হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ, পরেরটাও তাহলে ডেফিনেটলি আমাদের ত্রিভুজ শেপেরই চলে আসবে, কিন্তু কোনটা আসবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই 3টার মধ্যে সম্পর্কটা কি, এটার মধ্যে সম্পর্ক দেখেন, এটাকে যদি ভাঙ্গাই ফেলেন তাহলে এই 2টা চলে আসে, অর্থাৎ এই 2টা যোগ করলেই কিন্তু এটা পাওয়া যায়, সহজ কথা। কারণ দেখেন এটা হচ্ছে আপনার বাম থেকে ডানে, আর এটা হচ্ছে ডান থেকে বামের দিকে যাচ্ছে, এই 2টাকে যোগ করলেই কিন্তু এটা পাওয়া যায়। তাহলে ডেফিনেটলি এখানে কোন 2টা যোগ করলে তাহলে এরকম আসবে সেটাই হচ্ছে ব্যাপার। এটাকে ভাঙ্গাই দিব, ভাঙ্গাই দিলে তাহলে এখানে এমন একটা ফিগার চলে আসবে, এই 2টা ফিগার যোগ করলে যেন এটা চলে আসে, তাই না ব্যাপারটা। তাহলে এখানে বৃত্ত আছে এই জায়গাটায়, তাহলে ডেফিনেটলি এইরকম জায়গায় বৃত্ত থাকবে, তাহলে এই বৃত্ত আর এই ফাঁকাটা এই 2টা মিলে এক জায়গায় মাস করলে দেখেন এরকমই চলে আসে। তাহলে এরকম মাথার এই পাশটায় বৃত্ত আছে কত নাম্বার অপশনে, দেখেন এটাতে আছে হচ্ছে আমাদের, হ্যাঁ, খ নাম্বারটাতে, ঠিক আছে, আছে হচ্ছে খ নাম্বারে এইরকম শেপ আছে, এরকম শেপ দেখেন আছে খ নাম্বারটাতে, এই কারণে অ্যান্সার হচ্ছে খ। এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ফিগারের সঙ্গে প্রত্যেকটা ফিগারের ডিরেক্ট সম্পর্ক নাই, এটা কিন্তু গ্রুপ করা, এই গ্রুপ কিন্তু তারা বলে দেয় নাই,
এই কারণে আমাদের এখানেও সাবধান একটু থাকতে হয় যে কোন গ্রুপটা নিয়ে এখানে কাজ করতেছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এখানে, যে আমাদের গ্রুপটা হচ্ছে কেমন চলে আসবে। আমাদের গ্রুপটা হচ্ছে বৃত্ত বৃত্ত, আমাদের গ্রুপ হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল। এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখা দরকার, আদারওয়াইজ আমরা কিন্তু একটু বিপদের মধ্যে পড়ে যাব। তাহলে আশা করি এই অংশটুকু সবাই বুঝে গেছেন, এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় আশা করি। তাহলে এটা চলে গেল হচ্ছে কত নম্বর কোশ্চেন, আমাদের 10 নম্বর কোশ্চেন। এবার একটু চলে আসে হচ্ছে আমরা 11 নম্বর একটু কোশ্চেনে, যে 11 নম্বর কোশ্চেনটা কেমন চলে আসতেছে। দেখেন এগুলো কিন্তু সব ফিগার বেসমেন্টের অনেকগুলো কোশ্চেন আমাদের চলে আসছে এখানে। 11 নম্বর কোশ্চেনের ফিগারে মজার ব্যাপার, এই কোশ্চেনটা অরিজিনালি কাটাকাটি করা ছিল, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন শীটে কাটাকাটি করা, এটা কিন্তু ইচ্ছা করে কাটাকাটি করা হয় নাই, এটা অরিজিনালি কাটাকাটি করেই হচ্ছে এরকম নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে কোশ্চেনটা কেমন ছিল। 11 নম্বর কোশ্চেন আমাদের এই হচ্ছে একটা বক্সের মতন সিম্বল, দ্বিতীয়টা তৃতীয়টা, এটা কত চলে আসবে, এটা হচ্ছে ফ্যাক্টর। এখন যেখানে 1 লিখে কেটে দিয়ে এখানে 1 লেখা হয়েছে, নিচে a লেখা হয়েছে, c আর 3 লিখে কাটাকাটি করে এখানে 3 লেখা হয়েছে, এখানে c লেখা হয়েছে, এখানে 5 আছে, ই আছে, পরেরটা কত আসবে। এই কোশ্চেনটার প্রথম ধাক্কাটা লাগে এটাই যে এই কাটাগুলো কি আসলে কাটা নাকি এই কাটাগুলো আসলে হচ্ছে অমিত করে দিয়ে আমাদের চিন্তা করতে হবে, এটাই কিন্তু প্রথম ধাক্কাটা লাগে। কারণ মূল কোশ্চেনে যখন আপনি দেখতেছেন সি লেখে কাটা, 3 লেখে কাটা, আবার এখানে 1 লেখে কাটা, এটা কিন্তু আসলে কনফিউশনের মধ্যে ফেলাই দেয়। এই কাটাগুলো আসলেই কিন্তু আপনাকে অমিত করে তাকাইতে হবে। আপনি যদি এই কাটাগুলোর দিকে তাকাইতে যান তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন এখানে, তখন আর এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করেন কাটাগুলো নাই, চিন্তা করেন এখানে নাই কাটাটা, এই কাটাও নাই, এই কাটাও নাই, তাহলে এখন দেখেন একটা ক্লিন ফিগার পাওয়া যাচ্ছে এখানে, তাই না। তাহলে এখানে দেখেন 1-এর পরে চলে আসলো 3, 3-এর পরে চলে আসলো 5, তাহলে ডেফিনেটলি 5-এর পরে কি আসবে, 7 আসবে। দেখেন বেজোড় সংখ্যাগুলো আসতেছে, আমি একটা সম্পর্ক পাচ্ছি, এর পরে বি নাই, সি চলে আসে, সির পরে ডি নাই, ই চলে আসে, ই এর পরে এফ নাই, তাহলে আসবে কি জি। অর্থাৎ সহজ কথা, 1 নম্বর অ্যালফাবেট এ, 3 নম্বর অ্যালফাবেট সি, 5 নম্বর অ্যালফাবেট ই, 7 নম্বরে আছে এ বি সি ডি ই এফ জি, তার মানে অ্যান্সার আসবে 7G। তাহলে 7G কোথায় ছিল, 7G ছিল হচ্ছে 2 নাম্বারটাতে, খ নাম্বার অ্যান্সার অপশন হচ্ছে 7G, এই কারণে অ্যান্সার হচ্ছে আমাদের 7G। ওকে, তাহলে ডান আমাদের 11 নম্বর কোশ্চেনটা। এবারে চলে আসেন হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেনটা একটু চেহারাগুলো ঠিক করে নিতে হবে যে 13 নম্বর কোশ্চেনটা আসলে কেমন ছিল। 11 নম্বর চলে গেল, সরি 12 নম্বর কোশ্চেনটা চেহারাটা কেমন ছিল আমরা আগে একটু দেখার চেষ্টা করি। এটার মূল চেহারাটা ছিল হচ্ছে এইরকম অবস্থা, এইরকম করে আঁকানো, এইরকম করা, এইরকম, আর হচ্ছে আমাদের অপশন নাই, এই হচ্ছে মোটামুটি অবস্থানটা। হ্যাঁ, এরকমই হচ্ছে অবস্থান। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই মাঝখানের ফিগারটা, এখানে কিন্তু হোয়াট চিহ্নটা আসলে যে এখানে কেমন চলে আসবে। তাহলে দেখেন এই ফিগারটা কেমন চলে আসবে সেটার জন্য পুরো ফিগারের সিম্বলটা আগে বোঝা দরকার, যে এটা ব্যাপারটা হচ্ছে এইরকম করে চলে যাবে, এটার ব্যাপারটা হচ্ছে এরকম করে চলে যাবে রেখাটা। এই রেখাটা যাওয়ার পরে এই মাঝখানে যে অংশটুকু ছিল সেটা অমিট করে দেওয়া হয়েছে, যেটাকে আমি এখন লাল কালার দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্যে, লাল কালার দিয়ে। এই হচ্ছে সিম্বলটা, দেখেন এই মাথাটা কোথায় থেকে আসছে, এই মাথাটা পুরোটা চলে আসছে এখান থেকে, এই যে ডট ডট করে একটু চিন্তা করেন, এই ডট ডট করে আসার পরে তো এটা এখান থেকে চলে গেছে, এটা কিভাবে গেছে, এই ডট ডট করে যাওয়ার পরে চলে গেছে। তাহলে মাঝখানের ফিগারটা কেমন পাচ্ছেন ট্রায়াঙ্গেলে, দেখেন এই পার থেকে একটা দাগ চলে আসছে, এই পার থেকে আরেকটা দাগ চলে আসছে, এটাই হচ্ছে আসলে মাঝখানের ফিগারটা, যেটাকে তারা হোয়াট চিহ্ন দিয়ে প্রকাশ করছে। তাহলে এইরকম সিম্বল আছে কোথায়, হ্যাঁ এরকম সিম্বল তো আছেই, আসে হচ্ছে ঘ নাম্বারটাতে, এই কারণে আমরা অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। তার মানে আপনার এই ফিগার ইলাস্ট্রেশনের ব্যাপারটা দেখেন, খুব ভালো করে খেয়াল করেন যে আমরা এখন পর্যন্ত যতগুলো ফিগার ইলাস্ট্রেশন দেখতেছি সেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কি বেসমেন্টের, এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এই ভিজুয়ালাইজ পাওয়ার, ইলিউশন ভিজুয়ালাইজ পাওয়ার বেসমেন্টের। এগুলোর যদি ভিজুয়ালাইজ পাওয়ারটা আপনার চিন্তাটা করা একটু
যদি সহজ হয়ে যায় তাহলে এগুলোর অ্যান্সার আপনার কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কোনো রকমের ডানে বামে ছবিও আঁকানোর দরকার হচ্ছে না, আপনি কিন্তু মুখে মুখেই দেখেই কিন্তু আপনি বের করতে পারছেন যে এটার অ্যান্সারটা কেমন চলে আসবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 12 নম্বরটার চেহারাটা। এইবারে চলে আসেন 13 নম্বরটা। এটার চেহারাগুলো দেওয়ার পরে ওরা বললো যে অ্যান্সার দ্য প্যাটার্ন, এর চিত্রে কোনটা বসবে, অর্থাৎ চিত্র দেওয়া আছে কয়টা, 4টা, এই 4টার পরে কোন সিম্বলটা আসবে সেটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে 4টা সিম্বল কেমন ছিল আগে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা 4টা ব্লক আগে আঁকাই ফেলি। আচ্ছা, আমরা একটু পাশ থেকে আঁকাই, একটু জায়গা নিয়ে নিই। 1টা 2টা 3টা 4টা। ওকে, এখন এই 4টা জায়গার ব্লকগুলো কেমন কেমন করে ছিল আমরা সেটাও একটু দেখার চেষ্টা করি। এখানে বৃত্ত ছিল, তারপরেরটা ছিল হচ্ছে এরকম করা, এখানে বৃত্ত, তারপরেরটা করা হচ্ছে এইরকম, এখানে বৃত্ত, তারপরেরটা হচ্ছে এইরকম করা, এখানে বৃত্ত। এই ফিগারটা কত আসবে, মানে কেমন চলে আসবে এরপরে ফিগারটা, সেটা হচ্ছে ফ্যাক্টর। এটাও একটা ভিজুয়ালাইজ পাওয়ারের ব্যাপারটা, এবং সেই পাওয়ারটা কিভাবে চিন্তা করবেন আগে দেখেন। আমরা যদি পুরো ব্লকটাকে একটু চিন্তা করি, এই যে ব্লকটা, ঠিক আছে, দেখেন তো প্রথম যে ব্লকটা আসছে আমরা একটু নাম্বারিং করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এটা হচ্ছে এই ব্লক, তার মানে এটা কত নম্বর ব্লক, 1 নম্বর। তারপরে পাশেরটা এটা হচ্ছে দেখেন 2 নম্বর, তারপরে এটা হচ্ছে এই ব্লক, তার মানে 3 নম্বরটা, এটা হচ্ছে এই পাশেরটা, তার মানে এটা হচ্ছে 4 নম্বরটা। তার মানে দেখেন এগুলো কিন্তু ঘুরতেছে, দেখেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের ঘুরতেছে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে আসলে হচ্ছে 4, এরপরেটা আবার কোনটা যাবে, এরপরেটা আবার তাহলে ঘুরে সেই প্রথমটাই চলে আসবে, এই প্রথমটাই তাহলে চলে আসবে ঘুরে। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এইরকম চেহারা যেটা আছে সেটাই অ্যান্সার। কেন? কারণ ঘুরতেছে, প্রথম ব্লক, 2 নম্বর ব্লক, 3 নম্বর ব্লক, 4 নম্বর ব্লক, তারপরে আবার কোনটা আসবে, 1 নম্বর। তাহলে দেখেন এই 1 2 3 4, তারপরে এটা আবার ঘুরে কোথায় আসবে, 1 নম্বরটায়। এই জন্য এই 1 নম্বর ফিগারও যেমন আপনার অ্যান্সারও ঠিক ওই রকম ফিগারেই আসবে। তাহলে কোথায় আছে দেখি আমরা, এরকম, হ্যাঁ আছে, প্রথমটাই আছে, দ্যাটস অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। তাহলে আমাদের 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছে। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা, অর্থাৎ আমাদের ফিগারটার মধ্যে প্রথম ফিগারটাও যেমন ছিল অ্যান্সারটা তেমনই আসবে, কারণ 1 থেকে 4 পর্যন্ত 4টা ব্লক ঘুরে 4-এর পরের ব্লকটা আবার কোনটা চলে আসবে, 4-এর পরের ব্লকটা হচ্ছে আবার সেই ঘুরে 1 নাম্বারটাই চলে আসবে। এই কারণে প্রথম ফিগারটা আর অ্যান্সারের ফিগারটা হুবহু একই রকম চলে আসছে আমাদের, ঠিক আছে। তাহলে ডান আমাদের 13 নাম্বারটা নিয়ে। এবার একটু 14 নম্বর কোশ্চেনের দিকে চলে আসি। 14 নম্বর কোশ্চেনের প্যাটার্নটা কেমন ছিল? 14 নম্বর কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে নিচের চিত্রগুলি কোনটি ভিন্ন সেটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। তার মানে হচ্ছে ওই যে অড ম্যান আউটের যে ব্যাপারটা ছিল অনেকটা সেই রকমই, কিন্তু এগুলো হচ্ছে সব ফিগার বেসমেন্টের, এই জন্য আমরা ফিগার বেসমেন্টের এই কোশ্চেনগুলোকে আলাদা করে ফেলছি। তাহলে এখানে দেখেন 14 নম্বর কোশ্চেন নিয়ে আমরা এখন কাজ করতেছি। প্রথম ফিগারটা হচ্ছে এরকম বক্স, এই কর্নারগুলো থেকে এরকম টান দেওয়া হয়েছে। তারপরের ফিগারটা হচ্ছে আপনার এরকম বক্স, মাঝখানে একটা বৃত্তর মতন, তারপরে কর্নারগুলো থেকে এরকম টান দেওয়া আছে। তারপরে 3 নাম্বারটা যেটা আছে সেটা হইল হচ্ছে এইরকম বৃত্তের মতন, সরি ত্রিভুজের মতন এরকম টান দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে ষড়ভুজ আকৃতির হেক্সাগন শেপের, কর্নার পয়েন্ট থেকে এরকম করে টান দেওয়া আছে, ঠিক আছে। এখন দিয়ে তারা বলতেছে যে এই 4টার মধ্যে ভিন্ন কোনটা, এটা ছিল এ নাম্বার, এটা ছিল বি নাম্বার, এটা সি নাম্বার, আর এটা হচ্ছে ডি নাম্বার, কোনটা ভিন্ন ধরনের। তাহলে এখান থেকে তাকাইলেই মনে হয় আমরা এতটুকু জিনিস বলতেই পারি যে এখানে সিঙ্গেল ফিগার আছে, এখানেও সিঙ্গেল ফিগার, এখানে সিঙ্গেল ফিগার, বাট এখানে ফিগার দুইটা। এখানে একটা চতুর্ভুজ আছে প্লাস হচ্ছে একটা বৃত্ত আছে, তার মানে 2 ধরনের জিনিস এখানে দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটাই ফিগার আছে, এখানেও একটাই ফিগার আছে, এখানেও একটাই ফিগার, শুধু চতুর্ভুজ, শুধু ত্রিভুজ, শুধু ষড়ভুজ। তার মানে ব্যতিক্রম হচ্ছে আমাদের বি নাম্বারটা, কারণ এখানে ফিগার হয়ে গেছে 2টা। এই কারণে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি বি নাম্বারটা। ওকে ডান। তাহলে আমাদের 14 নম্বর কোশ্চেন। চলে আসেন 15 নম্বর। অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করতেছি।
ফিগার বেসমেন্টের কারণ আইডিয়াগুলো যেন আমাদের ক্লিয়ারলি পাওয়া যায়, সেই জন্যই হচ্ছে আমরা এই কাজগুলো করতেছি, যত বেশি আইডিয়াটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে দেখেন আমাদের 15 নাম্বার যে কোশ্চেনটা ছিল, নাম্বার হচ্ছে 15। আমরা একটু কোশ্চেনটা দেখে নেই কেমন ছিল। একটা ট্রায়াঙ্গেল ছিল, একটা সার্কেল ছিল, ট্রায়াঙ্গেলের মাথার মধ্যে হচ্ছে আমাদের সার্কেল ছিল, তারপর একটা ছিল আরেকটা ট্রায়াঙ্গুলার, তারপর একটা বক্স ছিল। এখন কেমন আসবে পরের ফিগারটা, এই জায়গাটাই হচ্ছে কোশ্চেন। দেখেন এখানে খুব ইজিলি আমরা একটা সম্পর্ক দেখতে পারি, সেটা হচ্ছে এই জায়গাটাই, এই ফিগারটা কোথায় থেকে আসছে। ওকে, তাহলে আমাদের এই জায়গাটার মূল অংশটা কি ছিল, যে আমাদের দ্বিতীয় ফিগারটা যেটা ছিল সেটা আসলে চলে আসতেছিল প্রথম ফিগারের মাথার মধ্যে। তাহলে এই সার্কেলটা চলে গেল প্রথম ফিগারটার, অর্থাৎ আমাদের ত্রিভুজের মাথার মধ্যে, তারপরে এটা চলে আসলো। তাহলে এইখানেও তাই একই রকমের ঘটনাই ঘটবে। তাহলে আমাদের এখানকার দ্বিতীয় ফিগারটা, অর্থাৎ এই বক্সটা চলে যাবে প্রথম ফিগারের মাথার মধ্যে, তার মানে ত্রিভুজের মাথার মধ্যে চলে যাবে বক্স। দ্যাটস ওয়াই তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে 15 নম্বর কোশ্চেনে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখান থেকে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই ধরনের কোশ্চেনের আমাদের একটু খেয়াল করতে হচ্ছে যে সবগুলো ফিগারের সঙ্গে সবগুলো ফিগারের সম্পর্ক এখানে নাই। এই জায়গাটায় মূলত এখানেও দেখেন তিনটা করে ফিগারের মধ্যে একটা রিলেশন ছিল, যে প্রথম 3টা ফিগারের মধ্যে একটা রিলেশন, যে রিলেশনের পার্সপেক্টে পরের 2টা ফিগারকে এক্সটেন্ড করে 3 নম্বর ফিগারটা আমাদের এখানে আনতে হচ্ছে। ওকে, তাহলে আমাদের 15 নম্বরে কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা একটু 16 নম্বর কোশ্চেনের দিকে চলে যাই। চলেন দেখি 16 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে। এটা একটা কমন টাইপের কোশ্চেন, অলরেডি মনে হয় এই ধাঁচের কোশ্চেনগুলো আমরা দেখে ফেলছিলাম। আমাদের এই জায়গাটায় বলছে যে নিচের যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলোর মধ্যে একটি চিত্র ভিন্ন আছে, ভিন্নটি কোনটি? আমরা 5টা অপশন পাচ্ছি, 4টা অপশন পাচ্ছি, এ বি সি এবং ডি। যেখানে এ নাম্বার ফিগারটাতে দেখেন অ্যারোটা ছিল এক মাথার দিকে, বি ফিগারটা ছিল এরকম, সেখানেও অ্যারোটা এক মাথার দিকে। তারপরে সি নাম্বারটা যেটা ছিল সেটাও আমাদের অ্যারোটা ছিল হচ্ছে এক মাথার দিকে, আর ডিটা যেটা আছে সেটা কেন জানি আমাদের অ্যারোটা চলে আসছে 2 মাথার দিকে। দ্যাটস ওয়াই তাহলে আমরা এটা এখান থেকে বলতে পারি যে এই 4টা ফিগার এর মধ্যে এই ফিগারগুলো হচ্ছে আমাদের সেম পার্ট, সেম বেসমেন্টের এগুলো, কারণ এখানে সবগুলো জায়গায় সিঙ্গেল অ্যারো আছে, সিঙ্গেল অ্যারো আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই জায়গাটায় দেখেন আমাদের এই ফিগারটার মধ্যে ডাবল অ্যারো আসছে। দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি যে এই 4টা ফিগারের মধ্যে আমাদের ডিফারেন্ট হচ্ছে এই ফিগারটা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। 17 নম্বরটা বলার কোনো কিছু নাই, এটা মনে হয় আমাদের রিপিট একটা কোশ্চেন। আমরা এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছিলাম এর আগে, যে কোনটা ভিন্ন সেই সিম্বলগুলো একটু যদি ভালো করে তাকানো যায় তাহলে মনে হয় দেখা যাচ্ছিল যে এই কোশ্চেনের অ্যান্সারটা কেমন হবে। যেমন এ নাম্বারটা ছিল এইরকম, বি নাম্বারটা দেওয়া ছিল হচ্ছে একটা বক্স থেকে এরকম, সি নাম্বারটা দেওয়া ছিল ট্রায়াঙ্গেল থেকে এইরকম, ডি নাম্বারটা দেওয়া ছিল এইরকম, আর ই নাম্বারটা এরকম চলে আসতেছিল। ঠিক আছে, 4টা করে অপশন থাকে এই কোশ্চেনগুলো, যেই জায়গাগুলোতে হচ্ছে পিক করা, তখন হচ্ছে আমাদের 5টা অপশন দেওয়া ছিল, এই জন্য এরকম করে চলে আসছিল সি ডি, আর এটা হচ্ছে ই। দেখেন এটার মধ্যে সবগুলো জায়গার একটা জায়গায় মিল আপনার খুঁজে পাবেন, সেটা হচ্ছে অর্ধেক চলে আসছে, এখানেও অর্ধেক, এখানেও অর্ধেক, এখানেও অর্ধেক। বাট এটা কিন্তু দেখেন একদম পুরাটাই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাটা কাভার করছে। দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি এই ডি নাম্বারটা হচ্ছে বাকি 4টা ফিগার থেকে ডিফারেন্ট, কারণ এখানে একদম দেখেন পরিধির এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কিন্তু কাভার করা গেল, কিন্তু বাকিগুলো কিন্তু এইখানে দেখেন কোনোটাই কিন্তু পুরোপুরি জায়গায় কাভার করে নাই। এই কারণে আমাদের একটু সাবধান থাকতে হচ্ছে এই জায়গাটায়, যে আমরা যখন এই কোশ্চেনের সলিউশনগুলো দেখি তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় কি অবস্থায় দাঁড়াচ্ছে এবং কিভাবে হচ্ছে এই কোশ্চেনের সলিউশনগুলো আমি করতেছি। ওকে, তাহলে ডান এই জায়গাটার। 17 নম্বর কোশ্চেনে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এইবারে চলেন আমাদের মজার আরেকটা সেগমেন্ট, সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট। ডিরেকশন টেস্টের কাজগুলো কেমন হবে, কিভাবে করতে হয়, এই জায়গাটার কোশ্চেনের কিছু সলিউশনের প্যাটার্ন দেখে নিলে আমাদের জন্য সুবিধাটা হয়। যদিও আমরা মোটামুটি সবাই জানি যে ডিরেকশন বললেই আমাদের মাথায় প্রথম কাজ করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই জিনিসগুলোই কিন্তু ফার্স্ট কাজ করে, তাই না? তাহলে চলেন দেখি এই ধরনের কেমন কোশ্চেন পাওয়া যায়, আমরা একটু খেয়াল করি।
এক নম্বর কোশ্চেনটা, যেটা 40তম বিসিএস এর রিটেনে আসা কোশ্চেন। রহিম সোজা 2 কিলোমিটার যাওয়ার পর বাম দিকে 3 কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে 2 কিলোমিটার গেল, এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত হবে? তার মানে এখানে কোনো স্পেসিফিক ডিরেকশন দেওয়া নাই উত্তর দক্ষিণ, কিন্তু শুধু ডিরেকশন দেওয়া আছে ডান বাম এই ডিরেকশনগুলো। এগুলোও কিন্তু আপনার ভিজুয়ালাইজের একটা ব্যাপার, যে আপনি প্রথমে সোজা গেলেন, তারপরে ডান দিক মানে আপনার কোন দিক হয়, তারপরে আবার সেই ডান দিক থেকে বাম দিকে যাবেন মানে সেটা আবার কোন দিকে চলে আসে। তার মানে এই জায়গাগুলো কিন্তু একটা ফ্যাক্টর, কিন্তু যে আপনি আপনার ভিজুয়ালাইজ পাওয়ারটাকে কাজে লাগাইতে পারতেছেন কিনা, এই জন্য একটু সাবধান থাকবো আমরা। প্রথমে বলছে রহিম সোজা 2 কিলোমিটার যাওয়ার পর, সোজা কোন দিকে গেল তা কিন্তু জানি না, আপনি সোজা উপরেও যাইতে পারেন, ডানে বামে যেদিকে ইচ্ছা যাইতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে সোজা আমি ধরলাম, সোজা মানে উপরের দিকে গেল, কথার কথা এই জায়গাটায় চলে আসলো সোজা। কতটুকু চলে আসলো? 2 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের 2 কিলোমিটার। এরপরে বললো যে যাওয়ার পরে বাম দিকে 3 কিলোমিটার গেল। তাহলে খেয়াল করুন, আমার ফের যখন উপরের দিকে, তাহলে এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে বাম হাত, তাহলে আমি গেলাম হচ্ছে ডান দিকে না বাম দিকে? বাম দিকে যাবো, দেড়শো, তাহলে এই দিকে চলে যাবো। তাহলে আমি বাম দিকে চলে গেলাম মানে হচ্ছে এই দিকে চলে আসলাম। কতটুকু চলে আসলাম? বাম দিকে 3 কিলোমিটার, তাহলে এই দিকে আসলাম হচ্ছে আমি 3 কিলোমিটার। এরপরে বলতেছে তারপর আবার বাম দিকে 2 কিলোমিটার। তাহলে এখন দেখেন আমার ফেজ আছে হচ্ছে এই দিকে, আমি যখন এই দিকে তাকাচ্ছি তাহলে ডান দিক উপরে, বাম দিক হচ্ছে নিচে, তাহলে আমি যাব হচ্ছে কোন দিকে? বাম দিকে, তার মানে নিচের দিকে। তার মানে আমি এখান থেকে আবার চলে আসলাম। কতটুকু চলে আসলাম? কোশ্চেন বলে দিছে যে বাম দিকে 2 কিলোমিটার আসছেন, এটা নাকি 2 কিলোমিটার। তাহলে এখন বলতেছে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, এই দূরত্বটা কতটুকু আসবে সেটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। এই রেড মার্কটার পয়েন্টটা হচ্ছে কতটুকু। তাহলে এখন আপনি বলেন এটা 2, এটা 2, তাহলে এটা 3 হইলে এটাও ডেফিনেটলি কতই আসবে? 3 কিলোমিটারই আসবে ডেফিনেটলি। আমাদের এখানে দেখেন কোনো ক্যালকুলেশন আলাদাভাবে করার প্রয়োজন পড়ে নাই, শুধুমাত্র একটা জিনিসের দরকার, যে আপনি যখন যাচ্ছেন এইদিকে তাহলে ডান দিক কোন দিক, বাম দিক কোন দিক, তাহলে বাম দিকে গেলেন। আমি যখন এইদিকে যাচ্ছিলাম তাহলে এটা ডান দিক, এই সাইড হচ্ছে বাম দিক, তাহলে আবার আমি এইদিকে চলে গেলাম। এই ডান বামের বিষয়টাই হচ্ছে এই জায়গাটাই মূল ফ্যাক্টরটা হয়েছিল, যেটা 40তম বিসিএস এর রিটেনে আসা কোশ্চেন। তাহলে অ্যান্সার কোথায় ছিল? 3 কিলোমিটার। অ্যান্সার ছিল হচ্ছে খ নাম্বারটাতে, এই কারণে আমরা অ্যান্সার এখানে রেখে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। ওকে, আচ্ছা, তারপর দেখেন 2 নম্বর কোশ্চেন, যে এখন ঘড়িতে ঠিক 3:30 বাজে, যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে সেকেন্ডের কাঁটা কোন দিকে থাকবে? ঘন্টা মিনিট আমরা সবাই জানি, এখন আবার এখানে চলে আসছে সেকেন্ড। দেখেন ঘন্টা মিনিট দিয়ে আর শেষ হচ্ছে না, এখন সেকেন্ডকে নিয়েও কাজ করতে হচ্ছে আপনাকে। তাহলে এটাও 40তম বিসিএস এর রিটেনে আসা কোশ্চেন। তাহলে আমরা একটু সংক্ষেপে চিন্তা করার চেষ্টা করি, দেখি তো আগে ঘড়িটা আঁকাই, পরেরটা পরে আমরা চিন্তা করব। এটা হচ্ছে আমাদের ধরেন ঘড়িটা, আমরা একটু পয়েন্টারগুলো সিলেকশন করে ফেলি। এটা হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, মাঝখানে ধরেন আরও 2টা পয়েন্টার আছে আমাদের 4, 5। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। ঘড়িতে বাজে বলা হইলো 3:30 বাজে, 3:30 একদম এক্স্যাক্টলি। তাহলে আমাদের মিনিটের কাঁটা কোথায় থাকবে সেটা আগে একটু আমরা সিলেকশন করে ফেলি। মিনিটের কাঁটা থাকতেছে হচ্ছে 30, মানে হচ্ছে এই বরাবর, এই বরাবর আমাদের থাকতেছে মিনিটের কাঁটাটা, ঠিক আছে। ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এই 3 আর 4-এর মাঝখানে এরকম একটা জায়গায় থাকবে হচ্ছে ঘন্টার কাঁটা। এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, একটু মোটা করে আমি দিলাম বোঝার সুবিধার জন্য। ঘন্টার কাঁটাতে আমি অ্যারো চিহ্নটা দিয়ে দিচ্ছি যেন আমরা বুঝতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এখানে আমি এম লিখে দিলাম বোঝার সুবিধার জন্য, এখানে এইচ লিখে দিলাম বোঝার সুবিধার জন্য, আওয়ার আর মিনিট। আচ্ছা, এখন বলেন যে এখানে মিনিটের কাঁটা ঠিক কখন আসবে? যদি সেকেন্ডের কাঁটাটা কোথায় থাকে? ডেফিনেটলি এই রেড কালারটা হচ্ছে আমার সেকেন্ডের কাঁটা, যেটা থাকবে হচ্ছে আমার 12টার ঘরে। তখনই তো আমাদের এই মিনিটের কাঁটাটা এক্স্যাক্টলি এই পয়েন্টে আসবে, তাই না? তাহলে দেখেন 3:30 মানে হচ্ছে ঘন্টা এখানে, মিনিট এখানে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটাটা। তাহলে সেকেন্ডের কাঁটাটা যাচ্ছে হচ্ছে কোথায়? 12 পর্যন্ত, এই ঘরে। এখন ওরা বলতেছে যে যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তার মানে এই কাঁটাটা থাকবে, মিনিটের কাঁটাটা দক্ষিণ দিকে, এটা হইতে হবে দক্ষিণ দিক। তাহলে চলেন দেখি আমরা একটু ডিরেকশনগুলো। আমরা সবাই জানি যে ম্যাপের উপরে সাধারণত থাকে হচ্ছে কোন দিক? নর্থ, অর্থাৎ উত্তর। নিচে থাকে দক্ষিণ, বাম দিকে থাকে হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিক, আর ডান দিকে থাকবে হচ্ছে আমাদের
পূর্ব। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ডিরেকশনগুলো চলে আসছে। তাহলে এখন বলেন মিনিটের কাঁটা যদি থাকে দক্ষিণ দিকে, তাহলে সেকেন্ডের কাঁটা থাকতেছে, অ্যান্সার পাওয়া গেছে, অ্যান্সার হচ্ছে উত্তর দিক। তাহলে এই উত্তর দিকই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তাহলে উত্তর দিক কোথায় ছিল দেখি, উত্তর দিক ছিল হচ্ছে খ নাম্বারটাতে। এই কারণে আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি, অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা, উত্তর দিক হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখেন এই কোশ্চেনটাও কিন্তু ওই একই রকমের কথা, ভিজুয়ালাইজ পাওয়ার, কারণ আপনাকে মাথায় রাখতে হচ্ছে যে ঘন্টা কোথায় আছে, মিনিট কোথায় আছে, মিনিট যদি দক্ষিণ দিকে থাকে, সেকেন্ড তাহলে কোথায় থাকবে এবং সেটা কোন দিকে আসবে। তাহলে সহজ কথা, এই মিনিটের কাঁটাটা ঠিক বিপরীতটাই হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটাটা। তাহলে মিনিট যদি দক্ষিণ দিকে থাকে, তাহলে দক্ষিণের অপোজিটটা হচ্ছে আমাদের উত্তর। এই কারণে অ্যান্সার হচ্ছে আমাদের উত্তর দিক। আরও একটা কোশ্চেন 40তম বিসিএসে আসা, সেটা হইল যে চারজন মেয়ে খেলা দেখার জন্যে বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিমের বামে আছে রিমা এবং ডানে হচ্ছে জারিন। পরে বললো যে মিম এবং জারিনের মাঝে আছে মালিহা। এখন কোশ্চিন যে কে বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে এখন চিন্তা করেন যে খেলা দেখার জন্য যদি বসেই থাকে, ঠিক আছে, কে কোথায় আছে আমরা একটু দেখে নিই। ধরেন খেলা দেখার জন্য কোন দিকে বসে আছে, ফেসটা হচ্ছে সবার এই দিকে, এই বরাবর হচ্ছে সবার ফেস, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সবাই ধরেন এখানে বসে আছে, কতজন বসে আছে, বসে আছে আমরা জানি হচ্ছে 4 জন। ঠিক আছে, এই বরাবর হচ্ছে 4 জন, এই হচ্ছে ধরেন 4 জনের অবস্থানটা। ঠিক আছে, এখন 4 জনের মধ্যে সবার ফেস কিন্তু এইদিকে, এও তাকায় আছে এইদিকে, এও তাকায় আছে এইদিকে, এও তাকায় আছে এইদিকে, এও তাকায় আছে এইদিকে, সবার ফেস হচ্ছে উপরের দিকে। এখন ওরা বলতেছে যে মিমের বামে রিমা আছে, মিমের বামে হচ্ছে রিমা। তাহলে আমি বামে হচ্ছে এখানে রিমাকে আমি রেখে দিলাম, এটা হচ্ছে ধরে নিলাম রিমা, আর এখানে হচ্ছে মিম। কারণ মিম যদি এদিকে তাকাই, মিমের ডান দিকে এটা, বাম দিকে এটা, তাহলে মিমের বামে আছে রিমা, আমি রেখে দিলাম। তারপরে বলতেছে যে মিমের বামে রিমা এবং ডানে হচ্ছে জারিন। তাহলে বামে হচ্ছে আমাদের, ডান দিকে থাকবে হচ্ছে জারিন। তাহলে জারিনকে আমি এখানে রেখে দিলাম। জারিন কেন এখানে রাখলাম, কারণ মিম আর জারিনের মাঝখানে এখানে আবার বলে দিছে মিম এবং জারিনের মাঝখানে মালিহা থাকবে, এখানে থাকবে হচ্ছে মালিহা। এই হচ্ছে আমাদের টোটাল অবস্থানটা। এখন দেখেন তাহলে কথাগুলো মিলে যাচ্ছে কিনা আমরা একটু চেক করি। ওরা 3টা কথা বলছিল, মিমের বামে রিমা। প্রথম কথাটা ছিল মিমের বামে রিমা, এই যে মিমের বামে রিমা আছে, ফেস এদিকে, ডান দিকে এটা, বাম দিকে এটা, ওকে ফাইন। তারপরে বলছে কি যে ডানে জারিন, মিমের ডানে জারিন আছে, হ্যাঁ মিমের ডান পাশে তো জারিন আছে, ঠিক ডানে কিন্তু বলে নাই, বলছে ডানে। তাহলে মিমের কোন দিকে আছে, জারিন ডান দিকে, কথা ঠিক। পরে বললো যে মিম এবং জারিনের মাঝখানে মালিহা, মিম এবং জারিনের মাঝখানে আছে মালিহা, পেয়ে গেলাম। এরপরে বললো যে কে বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে, এটা হচ্ছে এদের যারা বসে আছে তাদের ডান পাশ হচ্ছে এইটা, ডান সাইড, আর এই সাইড হচ্ছে আমাদের বাম পাশ। ঠিক আছে, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে, তাহলে বাম দিক থেকে এটা হচ্ছে প্রথম, আর বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে মিম। তার মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি, বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে মিম, এই কারণে অ্যান্সার হচ্ছে মিম। তাহলে মিম কোথায় ছিল দেখি, হ্যাঁ মিম আছে, মিম আছে হচ্ছে ঘ নাম্বারটাতে, এই সেই অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ক্লিয়ার? তাহলে আশা করি ডিরেকশনের এই অংশটুকু আমরা বুঝে গেলাম। এটাও আমাদের 40তম বিসিএস এর রিটেনে আসা একটা কোশ্চেন ছিল। এইবারে দেখেন 4 নাম্বার একটা কোশ্চেনে চলে আসতেছে, যেটা 38তম পরীক্ষার লিখিত আপনার পরীক্ষায় আসা কোশ্চেন, 38তমতে। তাহলে দেখি রিটেনের কোশ্চেনে কি বলতেছিল। এমনি কোশ্চেনে এক ঝলক তাকানোর পরে দেখেন এখানে দক্ষিণ, পূর্ব এইসব কথাবার্তা আছে, তারপরে আমি বুঝে গেছি যে আমার এই জায়গাটায় ডিরেকশনগুলো আঁকাইতে হবে। আর ডিরেকশন আঁকানোর জন্য আমরা সবাই মনে হয় এই জিনিসগুলো পিড়িতেও একটু যাদের সঙ্গে আলোচনা করার সুযোগ হয়েছিল তারা আমরা জানি যে আমরা নর্থ সাউথগুলো মনে রাখি কিভাবে। নর্থ এই পাশে থাকে, সাউথ এই পাশে ওয়েস্ট, আর এই পাশে হচ্ছে ইস্ট। আমরা বলছিলাম মনে রাখার জন্য আমরা জেড আঁকাবো, জেড আঁকানোর পরে নিউজ লিখবো, NEWS। খবর বা সংবাদের ইংলিশটা হচ্ছে কি, নিউজ। এই নিউজ শব্দটা আসছে কোথায় থেকে, এই শব্দটা আসছে হচ্ছে প্রত্যেকটা দিকের প্রথম অক্ষরগুলোকে নিয়ে সাজানো হয়েছে নিউজ। তাহলে আমরা কি করবো, জেড আঁকাবো, এরকম জেড আঁকায় নিউজ লিখবেন, NEWS। দেখেন এটাও কিন্তু কারেক্ট, এটাকে ঘুরাই দেন এরকম চলে আসবে। আপনি এরকম করে আঁকান, এরকম করে যদি আঁকান তাহলে NEWS,
এটা একই রকম। আপনি যদি এই দিক থেকেও জেড যদি আঁকানোর চিন্তা করেন যে আমি এইভাবে জেড আঁকাবো, আঁকান, তাও আপনারটা কারেক্ট, কোনো সমস্যা নেই, যেভাবে আঁকান, কারণ নর্থ উপরেই থাকবে, ডানে বামে যাইতে পারবেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু আমরা স্ট্যান্ডার্ডই সাধারণত ম্যাপের উপরে থাকে হচ্ছে কোনটা, নর্থ, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিই। ওকে, তাহলে চলেন তো দেখি কি দাঁড়ালো। এবারে কোশ্চেনের কথা অনুযায়ী আমরা একটু যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝে গেলেন যে দিকগুলো মনে রাখার জন্য আমরা কি বললাম, জেড আঁকানোর পরে জেড আঁকানোর পরে নিউজ লিখবেন, তাহলে মনে থাকবে। তাহলে নর্থ মানে হচ্ছে উপরে কি থাকে, উত্তর থাকে। ওকে, নিচে হচ্ছে আমাদের কি থাকবে, দক্ষিণ থাকে। বাম দিকে থাকবে হচ্ছে আমাদের কি, ওয়েস্ট, পশ্চিম। ডান দিকে কি থাকবে, ইস্ট, অর্থাৎ পূর্ব। এখন এটা বলার পরে আমরা এখন কোশ্চেনের কথার দিকে যাব যে মেহেদি একটি স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেল। তাহলে প্রথমে সে যাচ্ছে হচ্ছে কোন দিকে, দক্ষিণে। কতটুকু যাচ্ছে, 9 কিলোমিটার যাচ্ছে। তার মানে আমরা ধরেন এখান থেকে জার্নিটা শুরু করে দিই আমাদের বোঝার সুবিধার জন্য। এখান থেকে চলে গেল দক্ষিণে, এই হচ্ছে দক্ষিণ নিচের দিকে। কতটুকু গেল, 9 কিলোমিটার গেল, রেখে দিলাম 9 কিলোমিটার। ওকে, যাওয়ার পরে সে বলল যে 3 কিলোমিটার পূর্বে গেল, এরপর 3 কিলোমিটার পূর্বে গেল। তাহলে পূর্ব হচ্ছে কোন দিকে, ডান দিকে। তাহলে এখান থেকে নাকি সে আবার গেল পূর্ব দিকে, এই দিকে গেল। কতটুকু গেল, 3 কিলোমিটার গেল। যাওয়ার পরে বলছে সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার হাঁটে। এখান থেকে উত্তর দিকে আবার আসলো হচ্ছে 6 কিলোমিটার, উত্তর হচ্ছে উপরের দিকে, চলে গেল হচ্ছে 6। এখন কোশ্চেনে জানতে চাইছে যে 6 কিলোমিটার গিয়ে তার জার্নিটা শেষ করলো, তাহলে যাত্রার স্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্বটা হচ্ছে কতটুকু আসবে। 4 নম্বর কোশ্চেন নিয়ে আমরা কাজ করতেছি এখন। ওকে, তাহলে এইটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে কোশ্চেনের কথা অনুযায়ী এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কতটুকু আসবে সেটাই হচ্ছে আমাদের এখন বের করার বিষয়। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি এই যে 3 কিলোমিটার, এটার প্যারালাল যদি আমি একটা রেখা টানি, ঠিক আছে, তাহলে এই রেখাটা কেমন হবে, এটা যদি 6 হয়, পুরাটা হচ্ছে আমাদের 9, তাহলে এটা 6 হইলে এই প্রান্তটুকু কি আসবে, 6, পুরাটা 9 হইলে এই প্রান্তটুকু অবশ্যই আসবে কত, 3, তাই না ব্যাপারটা। আর এটা 3 হইলে তাহলে এটাও কত আসবে, 3, ডেফিনেটলি। তাহলে এখন দেখেন এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকের সঙ্গে কত ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এটা ডেফিনেটলি কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90। এটার প্যারালাল যদি আঁকাই তাহলে এটাও 90। তাহলে এইবারে উপরে যে ছোট ত্রিভুজটা দেখা যাচ্ছে, আমরা একটু বাইরে এটাকে বের করে নিয়ে আসি। এটা নাকি 3, এটা নাকি 3 ছিল, এটাও 3, এটা 3। যদিও ছবিতে দেখে মনে হচ্ছে এটা বড় এটা ছোট, কিন্তু আলটিমেটলি মেজারমেন্ট আপনারা আসতেছে কীভাবে, এটার প্যারালাল আঁকাচ্ছেন। এটা যদি 3 হয় এটাও 3, এটা যদি 6 হয় এটা 6, পুরোটা নাকি 9, তাহলে এটা যদি 6 হয় তাহলে 9 হইতে গেলে এখানে আরও দরকার 3। তার মানে ব্যাপারটা হচ্ছে এই অবস্থায় আছে। এখন আমাদের কাছে তারা জানতে চাচ্ছে যে এই রেখাটা কতটুকু, অর্থাৎ আমাদের এই বাহুটার মান বের করতে পারলেই কাজ শেষ। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা মনে হয় পিথাগোরাসের কথাটা মাথায় রাখতে পারি, তাই না? কারণ সমকোণী ত্রিভুজ হইলে তো কে চলে আসে, পিথাগোরাস। আর পিথাগোরাস সাহেবের কথাটা কি ছিল, এই পিথাগোরাস সাহেবের বক্তব্যটা ছিল হচ্ছে আমাদের ভূমির বর্গ যোগ লম্বের বর্গ ইকুয়াল টু হচ্ছে অতিভুজের বর্গ, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে ভূমির মান 3 আর লম্বের মান হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে কত আমরা জানি না, ধরেন এই অতিভুজের মানটা ধরে নিলাম x, তাহলে আমরা বলতে পারি x স্কোয়ার। তাহলে এখন x ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বর্গমূল 3 × 9 যোগ 9, তার মানে আমাদের আসতেছে 18, তাই না? তাহলে 18 বর্গমূল করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে 18কে যদি আমরা একটু ভাঙ্গাই দিই তাহলে বলতে পারি 9 × 2, তাই না? এখন যদি আমরা একটু আলাদাভাবে চিন্তা করি তাহলে বলতে পারি 9-এরও বর্গমূল করতে হবে, 2-এরও বর্গমূল করতে হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে 9-এর বর্গমূল মানে আমাদের পজিটিভ অবস্থায় আনতে হবে, কারণ কখনোই দূরত্ব নেগেটিভ হইতে পারে না, এই কারণে মাইনাস আমরা নিতে পারছি না। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 3√2। এই বাহুটার মান হচ্ছে তাহলে 3√2। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দেখেন এই কোশ্চেনের জন্য দুইটা জিনিস জানা দরকার। প্রথমটা হচ্ছে ফিগার, কোন দিক থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা। দ্বিতীয়টা হচ্ছে পিথাগোরাসের কথাটা। এই দুইটা সিচুয়েশনকে মাথায় রেখে আমরা অ্যান্সারটা নিয়ে চলে আসলাম 3√2। তাহলে দেখি 3√2 কোথায় ছিল, হ্যাঁ 3√2 আছে ক নাম্বারটাতে। এই কারণে আমরা এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি ক নাম্বারটা। ওকে, তাহলে ডান, আমরা বুঝে গেলাম যে এই কোশ্চেনটা কীভাবে সলিউশন করতে হয় এটার। তাহলে এবারে দেখি পরের কোশ্চেনটার দিকে।
তারা পরে কোশ্চেনে বললো যে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে তারপর আবার 12 মাইল উত্তরে গেল, কোথায় থেকে কোথায় দিকে চলে যাচ্ছে। পরে বলল যে সেই শুরুস্থান থেকে কত মাইল দূরে আছে। মানে একই ধাঁচের কোশ্চেন, কিন্তু দেখেন আগেরটা আসছিল 38তমতে, এটা হচ্ছে 40তম বিসিএস এর পিলির একটা কোশ্চেন ছিল। তাহলে দেখি একটু আমরা 5 নম্বর কোশ্চেনটা কিভাবে সলিউশন করতে পারি। আমাদের ডিরেকশনগুলো কিন্তু আগেরটার মতন করে, এই কারণে আমি এই অংশটুকু আর মুছলাম না, কারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা তো আর চেঞ্জ হচ্ছে না, ডিরেকশন ঠিক আছে, শুধু কোশ্চেনের কথা অনুযায়ী আমরা কোন দিকে যাব সেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে এবারে একটু চলেন আমরা কাজ করা শুরু করে দিই। 5 নম্বর কোশ্চেনে তারা বলতেছিল এক ব্যক্তি ভ্রমণের 4 মাইল প্রথমে উত্তরে যায়। তাহলে উত্তর কোথায়? উত্তর হচ্ছে উপরের দিকে। কতটুকু গেল? 4 মাইল গেল। ওকে, গেলাম 4 মাইল, এতটুকু যাওয়ার পরে তারপরে বললো যে 12 মাইল পূর্বে যাবে। পূর্ব হচ্ছে ডান দিকে, এখান থেকে চলে গেল কোন দিকে? 12 মাইল চলে গেল। কোন দিকে চলে গেল? পূর্ব দিকে। পূর্ব দিকে যাওয়ার পরে বলতেছে তারপর আবার 12 মাইল উত্তরে গেল। উত্তর কোথায়? উপরে। কতটুকু গেল? আবার 12 মাইল এখানে চলে গেল। এখন যাওয়ার পরে কোশ্চেন হচ্ছে সে শুরু স্থান থেকে কত মাইল দূরত্বে আছে। তার মানে এই লাল কালারের যে পয়েন্টটা এখন দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা কতটুকু সেটাই হচ্ছে আপনাকে এখন বের করে দেখাইতে হবে। তাহলে কিভাবে বের করব? ওই আগেরটার মতন শেপ আমরা চিন্তা করি যে এটা যদি 12 হয় তাহলে এটার প্যারালাল যদি আমরা একটা রেখা টানি, একদম প্যারালাল রেখা, তাহলে এটা 12 হইলে এটার মানও কত আসবে? 12। এটার প্যারালাল যদি আমরা এখানে আরেকটা রেখা অঙ্কন করি তাহলে এটা 4 হওয়া মানে এটা কত আসবে? 4। আর যেহেতু ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা আগেই বলছি 90 ডিগ্রি কোণ তৈরি করে প্রত্যেকটার সঙ্গে, তাহলে এটা 90 ডিগ্রি হওয়া মানে এটাও তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইবারে এই বড় ত্রিভুজটার কথা একটু চিন্তা করেন। এই যে এরকম বড় একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, পুরা ভূমিটা হচ্ছে আমাদের 12, আর এখানে আমাদের যে লব্বটা দেখতে পাচ্ছি সেটা 12 আর 4 কত চলে আসতেছে? 16। এখন অতিভুজের মানটা কত আসবে বের করতে পারলে আমাদের কাজ শেষ। সেখানে পিথাগোরাসের ডিরেক্ট কথাটাকে আমরা ইউজ করব না, কারণ সেটা অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় বড় হয়ে যায়, কারণ 16 বর্গ 12 বর্গ করা কোনো ব্যাপার না, কিন্তু সেটাকে ওই বর্গ করে যোগ করে বর্গমূল করাটা অনেক লম্বা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা তো কিছু ট্রিক্স মনে হয় পিলিতে সবাই শিখেই আসছে, কিছু রেশিও আমরা জানি। রেশিওগুলো কেমন? 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, 9 40 41, এরকম করে মোটামুটি আমার হচ্ছে যাইতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি জিনিস? এইগুলো সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের 3 সাইডসের মানের রেশিও, 3টা বাহুর মানের রেশিও হচ্ছে এগুলো, যার মধ্যে সব থেকে বড়গুলো হচ্ছে লাস্টে। এগুলো হচ্ছে সব অতিভুজের মান, কিন্তু বাকিগুলো বলা যাবে না। এটা লম্বও হইতে পারে, ভূমিও হইতে পারে, এটাও লম্ব হইতে পারে, এটা ভূমিও হইতে পারে, কোনটা হবে সেটা এক্স্যাক্টলি বলা যাবে না এখান থেকে। ঠিক আছে, তাহলে এই রেশিওগুলো কাজ করে কিভাবে? যদি 2টা বাহুর মান মিলে যায় তাহলে 3 নাম্বারটা এখান থেকে মিলতে বাধ্য। যেমন 16 আর 12 কি ডিরেক্ট এখানে কোথাও আছে? না, 16 12 এখানে ডিরেক্ট কোথাও নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু ছোট করার চেষ্টা করি। দেখি তো 4 দ্বারা যদি ভাগ করে দেই কত হয়? 4। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3। এখন দেখেন 3 আর 4 মনে হয় এখানে আছে, তাই না? ব্যাপারটা যে 3 আর 4-এর মান আমাদের এখান থেকে জানা, তাহলে আরেকটা অবশ্যই কত হওয়ার কথা? 5 হয়ে যাওয়ার কথা এটা। কিন্তু এটা 5 হবে না কেন? কারণ এটা কি আসলে 4 না, 4-এর 4 গুণন 16 তো, এটা তো 3 না, তার 4 গুণন 12, তাহলে এটাও 5 না, তাহলে তার 4 গুণন আসবে 4 5 20। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত যদি আমি একটা স্ট্রেট লাইন তৈরি করি তাহলে সেই স্ট্রেট লাইনটার দূরত্ব আসবে 20 কিলোমিটার। এই কারণে আমরা অ্যান্সার 20 মাইল, এই কারণে আমরা অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার হচ্ছে 20 মাইল। তাহলে এখানেও দেখেন সেই পিথাগোরাসের গল্পটাই আসছে, কিন্তু আমি এখানে ডিরেক্ট কিন্তু ওই লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার আসবে সেই কাহিনীটা এখানে অ্যাপ্লাই করি নাই। আমি এখানে কি করছি? আমি এই জায়গাটায় যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের পিলিতে শেখা যে অংশটুকু ছিল, যে এখানে আমরা পিথাগোরাসের এই ধরনের রেশিওগুলো নিয়ে, পিথাগোরাসের রেশিও বলা হচ্ছে এদেরকে। কিসের রেশিও এগুলো? এগুলো হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মানের রেশিও, এগুলোকে আমরা বলি হচ্ছে পিথাগোরিয়ান রেশিও। এগুলো পিথাগোরাসের রেশিওর মান। তাহলে পিথাগোরাস কখন আসে? সমকোণী ত্রিভুজ বললে। এই কারণে আমরা এগুলোকে এইভাবে নাম দেই যে পিথাগোরাসের রেশিও। এগুলো মূলত হচ্ছে
সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মানের রেশিও, যেগুলো সবগুলো লাস্টের মানগুলো হচ্ছে বড় মান, আর সেগুলোই হচ্ছে আমাদের অতিভুজের মান। কারণ এটা সবাই জানে যে অতিভুজ সবসময় বড় হয়, বাকি 2টা বাহুর মধ্যে বলা যাবে না কে হচ্ছে আমাদের ভূমি হবে, কে হচ্ছে আপনার লম্ব চলে আসবে। এটা আপনার দৃষ্টিকোণের উপরে ডিপেন্ড করবে, কিন্তু এটা কনফার্ম যেভাবেই আপনি ভূমি আর লম্ব আঁকান না কেন, 90 ডিগ্রির বিপরীত বাহুটাই সবসময় আপনার অতিভুজে আসবে। সেখানে আপনি এই দিক থেকে তাকাইলে আপনার কাছে মনে হতে পারে এটা ভূমি, কেউ যদি এই দিক থেকে তাকায় তাহলে তার জন্য এটা ভূমি মনে হবে, কিন্তু সেই ক্ষেত্রে অতিভুজ যেভাবেই থাকুক না কেন 90 ডিগ্রির বিপরীতটা সবসময় এটাই থাকবে, এটা চেঞ্জ হওয়ার কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো সুযোগও এখানে নাই। দ্যাটস ওয়াই তাহলে আমাদের অ্যান্সারও চলে আসছে এখানে। ওকে, এটা গেল হচ্ছে 5 নাম্বারটা। তাহলে দেখি 6 নাম্বারটার কোশ্চেনে কি কি আমাদের দেওয়া ছিল আর কি কি জানতে চাইলো আমাদের, আমরা একটু দেখার চেষ্টা করি এবারে 6 নাম্বার কোশ্চেনগুলো কেমন ছিল। তাহলে 6 নম্বর কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে যে একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে এ অবস্থান থেকে কত দূরে থাকবে। তাহলে এখানেও একই রকম টাইপের কথাবার্তা দেখেন যে এ থেকে যাত্রা শুরু করে কোন দিকে গেছে, 12 কিলোমিটার উত্তরে গেছে। তাহলে আবার সেই একটু ডিরেকশনগুলো আমরা একটু মনে করি, উপরে কি থাকে উত্তর, নিচে কি থাকে আমাদের, নিচেটা একটু নিচে লিখি দেখার সুবিধার জন্য, দক্ষিণ, এই পাশে থাকে হচ্ছে আমাদের পশ্চিম, আর এই পাশে থাকে হচ্ছে আমাদের পূর্ব। ঠিক আছে, তাহলে প্রথমে কি বললো যে একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করলো, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ নামের একটা পয়েন্ট, এখান থেকে যাত্রা শুরু করে সে 12 কিলোমিটার উত্তরে গেল, উত্তর হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে 12 কিলোমিটার, এই হচ্ছে উত্তর দিকে গেল 12 কিলোমিটার। তারপরে বললো সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে গেল, পূর্ব হচ্ছে ডান দিকে, এই চলে গেল হচ্ছে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। পূর্ব দিকে যাওয়ার পরে সে আবার কি করলো, যে যাত্রা এখান থেকে শেষ করে দিল। ওকে, তাহলে এখন যাত্রা স্থান থেকে এই পর্যন্ত ডিরেকশন কতটুকু, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি, বাই ডিফল্ট এটা 90 ডিগ্রি। তাহলে 5 12 কত চলে আসবে, তাহলে একটু আগে রেশিওগুলোর কথা একটু মনে করেন তো, দেখি তো মনে পড়ে কিনা। 3 4 কি ছিল 5, তারপরে ছিল 5 12 13, তাহলে দেখেন আমাদের দুইটা তো ম্যাচ করছে, 5 আর 12 যেহেতু ম্যাচ করছে, তাহলে বাকিটা মনে হয় বলার আর অপেক্ষাই থাকে না যে এটা অবশ্যই আমাদের কত চলে আসবে, আমাদের চলে আসবে 13। এই কারণে অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 13। 13 কোথায় ছিল, 13 ছিল হচ্ছে লাস্ট নাম্বারটাতে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। এই হচ্ছে মোটামুটি ডিরেকশন বেসমেন্টের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর প্যাটার্নটা, যে ডিরেকশন বেসমেন্টের কোশ্চেনগুলো কেমন চলে আসে সেটা। আচ্ছা, এটার সঙ্গে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটু চলে আসি এবারে টিচার্স ওয়ার্কের আরেকটা পার্টে, সেটা হচ্ছে মেকানিক্যাল রিজনিং। যদিও এইগুলো হচ্ছে একটু আগে আমরা যা কাজ করছি সেটার সঙ্গে খানিকটা ম্যাচ করে, তারপরে হচ্ছে কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। এখানকার মূল আসলে কাহিনীটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রতিবিম্ব, যেটা এই প্রতিবিম্বটা কয়টা জায়গায় আমাদের কাজ করে সেটা একটু আমাদের দেখতে হবে। প্রতিবিম্বটা আমাদের দুইটা জায়গায় আসবে, একটা হচ্ছে আমাদের আয়নাতে প্রতিবিম্ব দরকার হবে, আর আরেকটাতে দরকার হয় হচ্ছে পানিতে। এই দুইটা জায়গার প্রতিবিম্ব আমাদের দরকার হবে, একটা হচ্ছে আয়না আর একটা হচ্ছে পানি। সেখানে আয়নাতে আমাদের ঘটনাটা কেমন ঘটে একটু খেয়াল করি। এই বিটা যদি আয়নাতে দেখতে চাই তাহলে এই বি দেখা যাবে এই দিকে, তার মানে আয়নাতে আপনার পরিবর্তন হয় একটা জিনিস ডানে বামে। ঠিক আছে, দেখেন এটা ডান থেকে বাম দিকে, এই বিকে যদি আপনি চেঞ্জ করে দেন ডান থেকে বাম দিকে, তাহলে এই বিটা চেহারা এরকম চলে আসে। তার মানে আয়নাতে পরিবর্তন হয় কোন দিকে, ডানে বামে। কিন্তু আপনি যদি এটাকে যদি আপনি পানিতে দেখতে যান তাহলে সেই এটা দেখাবে এইভাবে, অর্থাৎ পানিতে পরিবর্তন হবে হচ্ছে আপনার উপরে নিচে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখি যে আয়নার পরিবর্তন হয় ডানে বামে পরিবর্তন হবে, এরকম ডানে বামে। যে একটা জিনিস আছে, ধরেন এই রিমোটটার কথা, যে এটা আছে, এটা ডান থেকে বাম দিকে গেলে যেরকম হয় এটা হচ্ছে আপনার আয়নার পরিবর্তন। আর পানি হচ্ছে উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচের দিকে পরিবর্তন হচ্ছে পানিটা। তাহলে ডানে বামে পরিবর্তন হচ্ছে কোনটা, আয়না, আর উপর থেকে নিচে পরিবর্তন হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে পানিতে। এখন আমাদের ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটারের কিছু অ্যালফাবেট আছে, যে অ্যালফাবেটগুলো বাস্তবে দেখতেও যেমন
এই অ্যালফাবেটগুলো যদি আপনি পানিতে দেখেন তাও আপনার আয়নাতে দেখেন তাও আপনার একই রকম আসে। সেই অ্যালফাবেটগুলো হচ্ছে কেমন অ্যালফাবেট? সেই অ্যালফাবেটগুলো হচ্ছে এইরকম, একটু খেয়াল করেন। WHYX, এই অ্যালফাবেটগুলো একটু ঠান্ডা মাথায় সবাই তাকায় দেখেন আয়নাতে পরিবর্তন হয় ডানে বামে। এই অ্যালফাবেটগুলো সবগুলো ডানে বামে পরিবর্তন করেন, দেখেন কোনো পরিবর্তন আসবে না। এম ডানে বামে উল্টাইলে সেম থাকে, ও ডানে বামে উল্টান, টি ইউ এগুলো সব VAIWHYX এগুলো সব ডানে বামে উল্টাইলে দেখেন একই রকম থাকে। এটা মনে রাখার জন্য আমরা এইভাবে বলি মোটু ভাই হোয়াই এক্স, মোটু ভাই হোয়াই এক্স, আমরা এইভাবে সাধারণত বলার চেষ্টা করি মোটু ভাই হোয়াই এক্স। আর পানিতে এরকম কিছু অ্যালফাবেট পাওয়া যায়, সেগুলো হচ্ছে এরকম HIBCDEOKX। এই অ্যালফাবেটগুলো আবার একটু তাকায় দেখেন, এগুলো যদি উপর থেকে নিচের দিকে আমি চেঞ্জ করি তাহলে এই অ্যালফাবেটগুলো কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ আমরা এটা মনে রাখার জন্য বলি হাই BCDOKX। এই অ্যালফাবেটগুলো দেখেন উপর থেকে নিচে নামান, আপনি একটু ভিজুয়ালাইজ পাওয়ার চিন্তা করেন, এগুলো উপর থেকে নিচে নামান, দেখেন কোনো পরিবর্তন আসবে না, একই রকম আসবে। তাহলে পানির কোন কোন অ্যালফাবেটগুলো সেম থাকে বাস্তব এবং পানিতে? আমার মোটু ভাই হোয়াই এক্স, মোটু ভাই হোয়াই এক্স। আর পানিতে কোন অ্যালফাবেটগুলো আমাদের সেম থাকতেছে বাস্তবের সঙ্গে? সেটা হচ্ছে হাই BCDOKX। তাহলে এই দুইটা জিনিস একটু মনে রাখেন। প্রথমটা হচ্ছে তাহলে কি দাঁড়ালো? মোটু ভাই হোয়াই এক্স, আর পরেরটা হাই BCDOKX, মোটু ভাই হোয়াই এক্স, হাই BCDOKX। এখন কোশ্চেন হচ্ছে যেমন একটা ওয়ার্ড ABC, এই ওয়ার্ডটা যদি আপনি আয়নাতে দেখতে যান তাহলে কেমন দেখাবে? এইগুলো আয়নাতে দেখতে গেলে দেখেন এটা আসবে হচ্ছে সি এইরকম, তারপরে বি আসবে ডানে বামে, তারপরে এ ডানে বামে উল্টাইলে একই রকম থাকে। তার মানে একটা ওয়ার্ড যখন আপনি আয়নাতে দেখেন তার পরিবর্তন হয় দুইটা জায়গায়। একটা হচ্ছে পজিশন, দেখেন প্রথমটা চলে যাবে লাস্টে আর লাস্টেরটা চলে আসতেছে প্রথমে, একদম ঠিক পুরাটাই উল্টাই চলে যায়। তাহলে শেষেরটা চলে আসবে প্রথমে, তারপরে মাঝখানেটা, তারপরে প্রথমটা চলে যাবে লাস্টে। আর এবং পরিবর্তন হবে ডানে বামে। তাহলে খুব ভালো করে খেয়াল করেন, শব্দ যদি আমরা পানিতে দেখি তাহলে কেমন হবে সেটার চিন্তা আমরা একটু পরে দেখব। এখন দেখতেছি আয়নারটা। শব্দ যদি আয়নাতে দেখি তাহলে পরিবর্তন হবে দুইটা জায়গায়। শব্দ যদি আয়নাতে দেখি পরিবর্তন হবে দুইটা জায়গায়, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে চেহারা। পজিশন মানে কি? শেষেরটা প্রথমে, প্রথমেরটা শেষের দিকে চলে যাবে, পুরাটা উল্টাই যাচ্ছে পজিশন। আর দ্বিতীয়টা হচ্ছে চেহারা। চেহারা মানে কি? ডানে বামে পরিবর্তন হবে, সি ডানে বামে উল্টাই গেল, বি ডানে বামে উল্টাই গেল, এ ডানে বামে উল্টাই গেল। তাহলে সহজ কথা, শব্দ যদি আমরা আয়নাতে দেখি তাহলে পরিবর্তন হয় দুইটা জায়গায়। একটা হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই সেখানে পরিবর্তন আসবে পজিশন। 2 নম্বরটার পরিবর্তনটা আসবে কোথায়? 2 নম্বরের পরিবর্তন আসবে চেহারাতে। তাহলে প্রথমটা চলে যাবে শেষে, শেষেরটা প্রথমের দিকে, এইভাবে পরিবর্তন হবে পজিশনের। আর চেহারা হচ্ছে তারা ডানে বামে চেঞ্জ হবে। কিন্তু এই ABC যদি আপনি পানিতে দেখতে যান তাহলে কেমন হবে? এ দেখাবে এরকম করে, বি ডানে বামে উল্টাবে না, এটা উপর থেকে নিচে উল্টাবে, এরকমই থাকবে। সিও যদি আপনি উপর থেকে নিচে দেখেন তাহলে এরকমই দেখবেন। তার মানে পানিতে আপনার পজিশনের কোনো পরিবর্তন হবে না। পানিতে আপনি যদি দেখতে যান বাস্তবে এ প্রথমে, পানিতে আপনি যখন এটা ফেলাবেন প্রতিবিম্বটা তাহলে দেখবেন পানিতেও প্রথমে এ, এখানে 2 নম্বরে বি, আপনি পানিতেও 2 নম্বরে বি পাবেন, এখানে সি, পানিতেও সি পাবেন, কিন্তু তারা পরিবর্তন হবে উপরে নিচে। এ উপরে নিচে চেঞ্জ হয়ে গেল, তাহলে বি উপরে নিচে একই রকম, সি উপরে নিচে একই রকম। তাহলে সহজ কথা যে যদি শব্দ আয়নাতে দেখি তাহলে পরিবর্তন হবে দুইটা জায়গায়, পজিশন এবং চেহারা। পজিশন মানে প্রথমটা শেষে, শেষেরটা হচ্ছে প্রথমে। চেহারা মানে হচ্ছে ডানে বামে চেঞ্জ হবে। কিন্তু যদি শব্দ আয়নাতে দেখেন তাহলে শব্দ যদি পানিতে দেখেন তাহলে শুধু একটা জায়গায় পরিবর্তন, সেটা কি? শুধু চেহারা। চেহারা কোনটা? উপর থেকে হচ্ছে নিচে আপনার পরিবর্তন চলে আসবে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে চলে আসবে হচ্ছে আপনার পানিতে। কিন্তু এখানকার পজিশনের কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে শুধু চেহারাতে। ক্লিয়ার? তাহলে আয়নাতে পরিবর্তন হয় দুইটা জায়গায়, আয়নাতে পরিবর্তন হবে দুইটা জায়গায়, পজিশন, চেহারা।
পানিতে পরিবর্তন হবে শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে চেহারা। আয়নাতে চেহারা পরিবর্তন হয় কিভাবে? ডানে বামে। পানিতে পরিবর্তন হয় কিভাবে? উপর থেকে নিচে। তাহলে চলেন দেখি এই গল্পগুলোকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। আমাদের যে কোশ্চেনগুলো অলরেডি চলে আসছে সেখানে আমরা দেখি কিছু কোশ্চেন, যে কোশ্চেনে আমরা একটু অ্যান্সারগুলো দেখার চেষ্টা করব যে কোথায় কিভাবে এগুলো কাজ করতেছে। যেমন প্রথমে আগে দেখে নিই 2 নম্বর কোশ্চেনটা, যেটা 40তম রিটেনে চলে আসছে। সেটা হইল কি? WILDERNESS, এটা আমরা দেখব হচ্ছে কোথায়? আয়নাতে। এখন কোশ্চেন যে এই শব্দটা যদি আয়নাতে দেখি তাহলে কেমন চলে আসবে। দেখেন আমরা একটু আগে গল্প কি করছিলাম, শব্দ আয়নাতে দেখলে পরিবর্তন হবে দুইটা জায়গায়, একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে চেহারা। চেহারা মানে ডান দিকে বামে, পজিশন মানে শেষে এস আছে, এটার প্রথমে চলে আসবে এস, ডানে বামে চেঞ্জ হইল। এ চলে আসবে ডানে বামে চেঞ্জ হইল। ই ডানে বামে আপনার চেঞ্জ হয়ে যাবে এরকম করে। তারপরে এন ডানে বামে চেঞ্জ হইল এরকম করে। আর ডানে বামে চেঞ্জ হইল। ই ডানে বামে হচ্ছে আমার চেঞ্জ হয়ে আসলো। ডি ডানে বামে চেঞ্জ হইল এরকম করে। এল ডানে বামে চেঞ্জ হইল। আই ডানে বামে চেঞ্জ হইল। ডাব্লু ডানে বামে চেঞ্জ হইল। তাহলে এই চেহারাটাই আসবে হচ্ছে আপনার আয়নাতে। তাহলে দেখেন এরকম চেহারা আছে কোথায়? এরকম চেহারা মনে হয় আমরা পাইছি ক নাম্বারটাতে। এই কারণে আমরা অ্যান্সার দিয়ে দিলাম, অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। তাহলে আমরা এখান থেকে আরেকবার একটু মনে করার চেষ্টা করি ঘটনাতে কি ছিল। আমরা বলছিলাম যে আয়নার পরিবর্তন হয় ডানে বামে। কোন কোন অ্যালফাবেটগুলো সেম? মোটু ভাই হোয়াই এক্স। পানির পরিবর্তন হয় কোন দিকে? উপর থেকে নিচে। কোন কোন অ্যালফাবেটগুলো সেম? হাই, বিসিডি, ওকে, এক্স। শব্দ আয়নাতে দেখলে পরিবর্তন হয় দুইটা জায়গায়, পজিশন, চেহারা। শব্দ পানিতে দেখলে পরিবর্তন হয় শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে চেহারা, পজিশনের কোনো পরিবর্তন আসবে না। ওকে, তাহলে ডান এই অংশটুকু। আমরা এবারে দেখে নেই 3 নম্বরের কোশ্চেনে। 3 নম্বরটাতে আমাদের কি ছিল? যে নিচের কোনটি আয়নার প্রতিবিম্ব একই দেখাবে, মানে বাস্তব আর আয়নাতে একই রকম দেখাবে কোন শব্দটা, সেটা আপনাকে দেখতে বলছে। তাহলে দেখে নেই আগে শব্দগুলো কি কি ছিল। STOP ছিল, 2 নম্বরটাতে ছিল STOUT ছিল, 3 নম্বরটাতে ছিল হচ্ছে TUT, আর 4 নম্বরটাতে ছিল IMAGE, ইমেজ। এটা তাহলে এখন দেখেন যে আমরা যদি এটা আয়নাতে দেখতে যাই তাহলে প্রথমে কি আসবে? পি, তারপরে ও ডানে বামে চেঞ্জ হবে, এস ডানে বামে চেঞ্জ হলো এরকম। স্টুড এটা যদি আমাদের আসে তাহলে প্রথমে টি ডানে বামে উল্টাইলো, ইউ ডানে বামে, ও ডানে বামে, টি ডানে বামে এবং এস ডানে বামে। এটা যদি আসে তাহলে টি প্রথমে ডানে বামে, ইউ ডানে বামে, টি ডানে বামে। ইমেজ আসলো, ই প্রথমে চলে আসলো, তারপরে চলে আসলো হচ্ছে আপনার জি, তারপরে আসলো AMI। তাহলে এখন বলেন যে কোন শব্দটা, উপরে এগুলো হচ্ছে বাস্তব, নিচেরটা হচ্ছে আয়না, একই রকম কি দেখাচ্ছে? না, এটা একই রকম দেখাচ্ছে না। এটা আর এটা কি একই রকম? না। এটা আর এটা কি একই রকম? না। কিন্তু এই দুইটা দেখেন একই রকম আসতেছে, দ্যাটসই তাহলে আমরা অ্যান্সারও দিচ্ছি। অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নাম্বারটা। যেই অ্যালফাবেটগুলো ওয়ার্ডে সাজানোর পরে সেটা বাস্তব এবং আয়নাতে একই রকম দেখাচ্ছে আপনার। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরকম আরেকটা কোশ্চেন আছে আমাদের 7 নম্বর কোশ্চেনে। দেখেন আমরা একসঙ্গে একই ধাঁচের কোশ্চেনগুলো দেখতেছি আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, তাহলে আমরা চলেন এবারে আরেকটু কোশ্চেনগুলো দেখে নিই এই ধাঁচের কি কি কোশ্চেন আছে। ইউনিসেফ এটা আয়নার প্রতিবিম্ব কেমন দেখাবে? আমরা সবাই জানি, একটু আগে তো দেখে আসছি, UNICEF, ইউনিসেফ। এই ইউনিসেফকে উল্টাই দিলে কেমন চলে আসবে? তাহলে প্রথমে চলে আসবে এফ, এরকম আসবে। ই ডানে বামে উল্টাই গেল, সি ডানে বামে উল্টাই গেল, আই ডানে বামে উল্টাই গেল, এন ডানে বামে উল্টাই গেল, ইউ ডানে বামে উল্টাই গেল। জিনিসটা আসবে এরকম। তাহলে এরকম কোথায় আছে আমরা একটু দেখি। FE সি উল্টাই নাই, FE সি উল্টাইছে INU, এটা পাওয়া গেছে খ নাম্বারটাতে। এই কারণে আমরা এই 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, তাহলে এরকম আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে রিলেশন। এই আয়না কোন শব্দটির আপনার প্রতিবিম্ব? দেখেন এখানে কি ছিল, এটা হচ্ছে কত নাম্বার কোশ্চেন? 12 নাম্বার কোশ্চেন। রিলেশন, RE দেখেন এরকম ছিল, এল রিলেশন, LATION,
এন, এরকম ছিল হচ্ছে শব্দটা। আমরা এটা একটু মুছে দিই আমাদের দেখার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে এখন দেখেন উল্টাই দেন, তাহলে আর প্রথমে আসবে ডানে বামে, তারপরে ই আসলো ডানে বামে, তারপরে এল আসলো, এ আসলো, টি আসলো, আই আসলো, ও আসলো, ডানে বামে উল্টাই যাচ্ছে সব। তার মানে অ্যান্সার পাওয়া গেছে। অ্যান্সার হচ্ছে রিলেশন, আর ই এল এ টি আই ও এন, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কোথায় ছিল আমাদের রিলেশন? আমাদের রিলেশন ছিল মনে হয় 2 নাম্বারটাতে, ঠিক আছে? আর ই এল এ টি আই ও এন, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, পাওয়া গেছে রিলেশন। ওকে, তাহলে আমরা এই ধাঁচের কোশ্চেনগুলো মোটামুটি দেখে নিলাম। আরেকটা কোশ্চেন ছিল 9 নাম্বারটা, সেটাও আমরা একটু প্যারালাল দেখে ফেলি, তাহলে একসঙ্গে সবগুলোর কাজ হয়ে যাবে। যে আয়নার প্রতিবিম্বটি নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন আসবে না, এটা দেখে বোঝা যাচ্ছে। ও পি টি একটা ছিল, এন ডাবল ও এন একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে এস ও এস, আরেকটা ছিল হচ্ছে ও ডাবল টি ও। তাহলে যদি আমরা পরিবর্তন করি, চলেন তো এটা কেমন দেখাবে। টি পি ও আসলো, এটা দেখাচ্ছে এন, এটা ও ও, তারপরে আবার হচ্ছে এই এন চলে আসলো, এস ও এস, এটা আসবে ও টি টি ও। তার মানে দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা বাদ। এন পরিবর্তন হয়ে গেছে, একই রকম দেখাচ্ছে না। এস পরিবর্তন হয়ে গেছে, দেখাচ্ছে না। কিন্তু এটা দেখেন আমাদের পরিবর্তন ঠিকই চলে আসছে। ও প্রথমে আসলো, তারপরে টি, এই টি, তারপরে প্রথম ও লাস্টে চলে গেল। এই দুইটা একই রকম দেখাচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই ও ডাবল টি ও, এটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট অ্যান্সার এই কোশ্চেনে। তাহলে এই ধাঁচের কোশ্চেনগুলো আমরা দেখে ফেললাম। এখন এটার সঙ্গে চলেন আমাদের এই আয়না এবং পানির ব্যাপারটা অনেক সময় ঘড়ির কাঁটার ক্ষেত্রেও চলে আসতে পারে। সেটা কেমন হইতে পারে সেটাও আমরা একটু দেখে নিই। 1 নাম্বার কোশ্চেনের দিকে তাকায়, ওরা বলতেছে এক্স ঘড়িটি আয়নার সঠিক প্রতিবিম্ব কোনটা। দেখেন ঘড়িটা এরকম করে ছিল, এই ঘড়িটার একটা মাথায় এদিকে ছিল, আরেকটা মাথায় এদিকে ছিল। তাহলে এখন সহজ হিসাব বলেন কোথায় কি আছে সেটা আমার জানার দরকার নেই। আয়নার প্রতিবিম্ব হয় কোন দিকে? ডানে বামে। তাহলে এটা যদি ডানে বামে উল্টায় দেন, তাহলে যে দাগটা এইদিকে ছিল সেটা কোন দিকে চলে আসবে? এই দিকে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম চেহারা কোথায় আছে? দেখেন এরকম চেহারা একটাতেই আছে, সেটা হচ্ছে ঘ নাম্বারটা, কিচ্ছু নয়। আপনি চিন্তা করেন আয়নাতে শব্দ হোক, যা খুশি জিনিসই হোক, আয়নাতে দেখা মানেই সেটা হচ্ছে কি হয়ে যাবে? ডানে বামে। আপনি ডান হাত দিয়ে কোনো কাজ আয়নার সামনে করবেন, দেখে মনে হবে বাম হাত। বাম হাত দিয়ে কোনো কাজ করতে যাবেন আয়নার সামনে, তাহলে দেখে মনে হবে হচ্ছে আপনার ডান হাতটা। কিন্তু এই জিনিসগুলো একটু দেখা দরকার আপনাদের। তাহলে এটা কমন সেন্স, যে যেই চিহ্নটা এই দিক হয়ে আছে সেটা ডানে বামে উল্টাই দিলে এরকম চিহ্ন আছে, এই যে এরকম করা, তাহলে এটা যদি ডানে বামে আমি উল্টাই দিই তাহলে কি হয়ে যাচ্ছে? এরকম হয়ে যাচ্ছে, তার মানে এই দিকে চলে আসবে। তাহলে এরকম চেহারা একটাতেই আছে, সেটা হচ্ছে ঘ নাম্বারটাতে। ওকে, তারপরে আবার দেখেন হচ্ছে আমাদের এই 4 নম্বর কোশ্চেনটা যেটা ছিল, সেই কোশ্চেনটার একটু চিহ্নটা পরিবর্তন করতে হবে আমাদের। এখানে একটু এলোমেলো করে চলে আসছে, যে 12টা 10 যেটা ছিল সেটা আসলে আসতেছে কেমন করে আমাদের, ঠিক আছে? এটা প্রথমে 0, তারপরে 1 চলে আসছে হচ্ছে এরকম করে কোলন, তারপরে আসছে হচ্ছে 2 এরকম করে, তারপরে 1 চলে আসছে এরকম করে। যে ডিজিটাল ঘড়ির আয়না এরকম দেখাচ্ছে, তাহলে কোশ্চেন হচ্ছে এটা আমাদের বাস্তবে কত চলে আসবে। তাহলে আমরা কি জানি যে আয়নাতে কোনো জিনিসের পরিবর্তন হচ্ছে 2টা জায়গায়, একটা হচ্ছে অবস্থান বা স্থান বা পজিশন, আর আরেকটা হচ্ছে চেহারা। তার মানে কি হবে? শেষেরটা চলে আসবে প্রথমে 1, তাহলে প্রথমে চলে আসলো এইভাবে, তারপরে চলে আসলো হচ্ছে 2, তারপরে চলে আসবে হচ্ছে কোলন, তারপরে চলে আসলো এই 1, তারপরে চলে আসলো এই 0। তাহলে এখন আপনারা বলেন কয়টা বাজে? তাহলে বাজে হচ্ছে 12টা 10। দ্যাটস ওয়াই তাহলে আমরা অ্যান্সার দিব 12টা 10, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। তাহলে 12টা 10 কোথায় ছিল? 2 নম্বরে ছিল। অ্যান্সার আমাদের চলে আসছে। তার মানে দেখেন এই আয়না পানির প্রতিবিম্ব যে সবসময় শব্দ দিয়েই থাকবে সেটা বলা যাবে না, সেটা ঘড়িও হইতে পারে। সেই ঘড়ি কিন্তু আবার অ্যানালগও হইতে পারে, ডিজিটালও হইতে পারে, 2 রকমের কিন্তু কোশ্চেন হইতে পারে। দেখেন মজার ব্যাপার, এখন যেটা দেখলেন সেটা হচ্ছে আপনার ডিজিটাল ঘড়ি, একটু আগে যেটা দেখছিলেন সেটা কিন্তু অ্যানালগ ঘড়ি। তাহলে যেখানেই থাকুক মূল থিম যদি আপনি জানেন তাহলে এটা আপনার জন্য কোনো ব্যাপার না এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য। সেই মূল থিমটা হচ্ছে কোনটা? সেটা হলো আয়নাতে পরিবর্তন হচ্ছে কোন দিকে? ডানে বামে। এবং আপনার কোনো মূল জিনিস যদি আমরা আয়নাতে দেখতে চাই, সেটা শব্দ হোক বা অনেকগুলো অ্যালফাবেট হোক বা অনেকগুলো জিনিস পরপর সাজানো আছে, সেটা যদি আয়নাতে দেখতে যাই তাহলে অবস্থানের পরিবর্তন আসবে, শেষেরটা চলে আসবে ফার্স্টে, ফার্স্টেরটা চলে যাবে শেষে, এই প্যাটার্নে, আর হচ্ছে ডানে বামে পরিবর্তন হয়ে যাবে তারা, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে 4 নম্বর কোশ্চেন। তাহলে এই ধাঁচের কোশ্চেনগুলো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তাহলে এখানে আরেকটা ধাঁচের কোশ্চেন ছিল, আমরা সেটা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে লিভারের ব্যাপারটা, যে লিভারটা কিভাবে কাজ করে। দেখেন এটা যদি একটা লিভার পয়েন্টার হয়, এটা হচ্ছে তার ধরেন একটা পয়েন্টার,
এটার উপরে আমি একটা ওয়েট দিলাম, এটার উপরেও আমি একটা ওয়েট দিলাম। কতটুকু আমি বললাম না আগে। ধরেন এখানে ওয়েট দেওয়া আছে হচ্ছে আমাদের 5 কেজি। এই দূরত্বটুকু কথার কথা বলে দেওয়া হইলো 10 মিটার, ঠিক আছে, বা 10 ইঞ্চি, কথার কথা আইএনসি 10 ইঞ্চি। আর এইদিকে আমি বলে দিলাম এই প্রান্তটুকু হচ্ছে আমাদের 25 ইঞ্চি, কথার কথা। এখন কোশ্চেন হচ্ছে এখানে তাহলে কত কেজির দিতে হবে, দিলে এই লিভারটা আমাদের ব্যালেন্সে চলে আসবে। তাহলে এখানকার মূল কাহিনী হচ্ছে যে এই পাশে দূরত্ব আর ওজনের গুণনফল আর এই পাশে দূরত্বের ওজনের গুণনফলটা, এই দুইটা অবশ্যই কি আসতে হবে, সেম আসতে হবে। তাহলে এখন কোশ্চেন 5 আর 10 গুণন করলে কত চলে আসে, 5 10-এ আপনার আসতে আসে 50। তাহলে এই পাশেরটা 50 হলে এই পাশেটাও কতই আসতে হবে, 50। তাহলে আসে কত আমাদের 25। তাহলে ওজন দিতে হবে 25-এর সঙ্গে কত, তাহলে 25 দ্বারা 50-কে ভাগ করলে 2 হচ্ছে। তাহলে আমরা অ্যান্সার দিব। অ্যান্সার হচ্ছে আমার এখানে তাহলে 2 কেজি দিতে হবে, তাহলে আমাদের দুইটা ব্যালেন্স করবে। তাহলে লিভারের মূল কাহিনীটা কি, দূরত্ব গুণন ওজন, ডান পাশের দূরত্ব গুণন ডান পাশের ওজন যা হবে, বাম পাশের দূরত্ব গুণন বাম পাশের ওজন একই আসতে হবে। সহজ কথা, কোনো জুট ঝামেলা এখানে নাই। যে দূরত্ব গুণন ওজন যা আসবে, ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা যেটাকে বলতেছিলাম, এই ইকুইভ্যালেন্ট ওয়েট দুইটা হচ্ছে সেম আসতে হবে। ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে কি, দূরত্ব গুণন ওজন, এটারও দূরত্ব গুণন ওজন, এই দুটা সেম আসতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে দেখি দিই এরকম একটা কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা আপনি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব ব্যাপারটা। তাহলে 8 নম্বর কোশ্চেনে কি ছিল আমরা একটু দেখি। তারা একটা ফিগার দিয়ে দিচ্ছে, এরকম ফিগার দিয়ে দিল, এইরকম ফিগারের পয়েন্ট এখানে একটা, ফিগারের পয়েন্ট এখানে একটা, মাঝখানে ধরেন একটা পয়েন্টার দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 100 কেজি। এখানে কত কেজি জানি না, এটা আমাকে বের করতে হবে। এই দূরত্বটুকু দেওয়া আছে 5 মিটার, আর এখানে দেওয়া আছে হচ্ছে 7 মিটার। তাহলে সহজ কথা, একটু আগে আমরা কি বলছিলাম যে এই পাশের দূরত্ব গুণন ওজন যা হবে, এই পাশের দূরত্ব গুণন ওজনও আমাদের কি আসতে হবে, সেম আসতে হবে। তাহলে এখানে 7 আর 100 গুণন করলে আমাদের কত চলে আসে, 7 গুণন 100, তার মানে 700। তাহলে এটাও অবশ্যই কত হওয়া লাগবে, 700 হওয়া লাগবে। তাহলে 5 আছে, তাহলে 700 হইতে কত দরকার, আমরা 700-কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত চলে আসে, 5 14 70, 140। তার মানে 5 গুণও আমাদের দিতে হবে 140, তাহলে আমাদের কত চলে আসবে, 700। সহজ কথা, 700-কে ভাগ করলাম 5 দ্বারা, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি এখানে। তাহলে আমাদের দিতে হবে 140 কেজি, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে ডান, আমাদের অ্যান্সার চলে আসছে 8 নম্বরটাতে। এরকম 6 নম্বরে আরও কিছু কোশ্চেন চলে আসছে, 11 নম্বরে কোশ্চেন চলে আসছে, এগুলো আপনারা নিজেরাই কভার করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই লাস্ট চ্যাপ্টারের অংশটুকু, লেকচার 5-এর অংশটুকু, যেখান থেকে আমরা মোটামুটি কিছু ফিগার দেখছি, কিছু ডিরেকশন দেখছি, সঙ্গে কিছু আমাদের এরকম মেকানিক্যাল পার্টটা, যেখানে আমাদের মূলত কাজ হয়েছে প্রতিবিম্ব নিয়ে, যেখানে মূলত আমরা কাজ করছি হচ্ছে লিভার নিয়ে। এই 2 ধরনের জিনিসগুলো নিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করছি। সঙ্গে কিছু ফিগার তো ডেফিনেটলি প্রথম অংশেই ছিল আমাদের, সেগুলো আমরা দেখে নিলাম। তাহলে এই পর্যন্ত আমরা যা যা করলাম, এগুলো যদি মোটামুটি আমরা ভালো করে বাসায় একবার একটু চেক করতে পারি, ক্লাসগুলো আরেকবার করে আপনারা রিপিট করবেন, শুধু একবার করেই শেষ করবেন না। আপনাদের 2 বা 3 বার যদি দরকার হয়, তাহলে আপনারা এই ক্লাসগুলো এখান থেকে দেখে নেবেন। তাহলে সুবিধাটা হচ্ছে কি, যে প্রথমবারে দেখলেই যে সব জিনিস মাথায় কাজ করে সেটা কিন্তু নাও হইতে পারে। কিছু জিনিস এরকম হইতেই পারে যে প্রথমে মাথায় কাজ করতেছে, কিন্তু আপনি হুট করে কয়েকদিন পরে যখন চেক করতে গেছেন তখন আপনার কাছে মনে নাই যে জিনিসটা আসলে কেমন ছিল। এই জন্য আপনি কয়েকবার দেখলে দেখবেন এগুলো মাথায় কাজ করছে, এবং এগুলো এতটাই সহজ যে আপনার যদি প্র্যাকটিসের মাত্রা একটু ভালো থাকে, তাহলে আপনি কোশ্চেনের দিকে তাকাইলেই বলতে পারবেন যে এটা কোন ধাঁচের কোশ্চেন, কোন দিকে চলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে এ পর্যন্তই রেখে দিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের বাসার পড়াশোনাগুলো খুব ভালো হবে, এবং মাঝখানে যখন আমরা কিছু সলভ ক্লাস নিব, লাইভ ক্লাস যখন চলে আসব, তখন যেন আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন আমরা পাই। কারণ আপনাদের কোশ্চেনগুলো পাইলে আমাদের এই লাইভ ক্লাসগুলো হচ্ছে এফেক্টিভ হবে। কারণ লাইভ ক্লাস তো আমাদের জন্য না, লাইভ ক্লাস পুরোটাই হচ্ছে আপনাদের জন্য, যে আপনারা এই ক্লাসের পাশাপাশি বাসায় পড়াশোনা করার পরেও যে ধরনের কোশ্চেন কোশ্চেন যেগুলো হয়তো সলিউশন পাওয়া যাচ্ছে না, বা আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন, এই কোশ্চেনগুলো আগে থেকে পিক করে রাখবেন। তাহলে আমরা যখন এই ক্লাসের ফাঁকে ফাঁকে যখন সলভ ক্লাসের আপনাদের নোটিশ দেওয়া হবে, তখন যেন আপনাদের আর বাসায় এক্সট্রা করে লোড নিতে না হয়। কারণ আপনাদের আগে থেকেই গোছানো থাকবে প্রবলেমগুলো, আপনারা শুধু সেই সময় এসে প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।